সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1409তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ খোকনের জীবনের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ খোকনের জীবনের হৃদয়ে কাঁপানো এক চাঞ্চল্যকর ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল আমার স্বামীকে চিনিয়ে নিল আমারই মা। সত্য ঘটনা, বরিশালের এক প্রত্যন্ত এলাকার ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ভয়ানক বাস্তব ঘটনা, যা শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। কোনো মা এমন হতে পারে, আর কোনো সন্তানও বা সে মায়ের এমন পরিণতি মেনে নিতে পারে, আমাদের সমাজে তা সত্যিই বিরল। হৃদয় বিতারক এক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রিয় বন্ধুরা, আমি গতকাল রাতে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, গতকাল রাতে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ট্রাভেলিং চ্যানেলে। অনেকেই প্রশ্ন করলেন যে আপন ভাই, আমরা তো ওখানে কোনো জিন দেখলাম না, আমরা তো কোনো জিন দেখতে পাইনি। আসলে মূলত আমি যে গুহাটা ভিডিও করেছিলাম, গুহার ভিতরে আপনারা ছোট ছোট যে প্রাণীগুলো দেখেছেন, সেখানকার স্থানীয় লোকদের মতে এগুলোই হচ্ছে জিন, এবং কোনো এক দরবেশ এই জিনগুলোকে ওই গুহার ভিতরে বন্দি করে রেখেছে, যার জন্য এই জিনগুলো গুহা থেকে বেরোতে পারে না। এরাই জিন, এবং জিনেরা এই আকার ধারণ করে পাহাড়ের মধ্যে বিচরণ করতেছে। তো যাই হোক, যারা এখনও এই ভিডিও দেখেন নাই তারা আই বাটনে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওখানে গিয়ে দেখতে পারেন। সবাইকে অনুরোধ করবো গল্প শেষে মোহাম্মদ খোকন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খোকন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে, আমার বড় একটা বোন সহ ছোট দুইটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর। কৃষিকাজ সহ মাঠে ঘাটে অথবা রাস্তায় জমিনে যে ধরনের কাজই পায়, আমার বাবা দিন চুক্তিতে সে ধরনের কাজই করে। এক কথায় বলতে গেলে আমার বাবা ছিল আমাদের এলাকার খেটে খাওয়া একজন শ্রমিক। ছোটবেলা থেকে প্রচণ্ড চ্যালেঞ্জিংভাবে আমার জীবনটা কাটে। প্রচুর অভাব অনটন আর বাস্তবতার সাথে যুদ্ধ করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। মোটামুটি বড় হওয়ার পরে আমার যে একেবারে বড় বোন ছিল, আমার ওই বড় বোন খোদেজা আপু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো অনেক বেশি সুন্দর ছিল আমার বড় বোন, দেখতে আমার দাদির মতো হয়েছে। যেমনটা আমার দাদি, আমার বড় বোন ঠিক আমার হুবাহুব দাদির মতো চেহারা পেয়েছে। তো যার কারণে মাত্র 13 বছর বয়সে আমার বোন খোদেজার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসে। যিনি আমার বোনকে বিয়ে করতে চায়, ওই ভদ্রলোকের আরেকটা বউ আছে, বাট সেই বউটা তার যায় না, যার জন্য সে আরেকটা বিয়ে করবে, কিন্তু তার অগাধ সয় সম্পত্তি, জায়গা সম্পত্তি আছে। এইটা বলার পরে তখনই আমার ওই বোন জামাই আমার বোনকে বিয়ের প্রস্তাব দিল। আমার আব্বা চিন্তা করলো, 3 বেলা 3 মুঠো খাওয়াইতে পারি না, জামা কাপড় পরাইতে পারি না, যেহেতু একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে, ওখানে মেয়েটাকে দিয়ে দিই। তো এই চিন্তা ভাবনা করে আমার আব্বা তখন আমার বড়াপুকে ওখানে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তা আমার বড়াপুরকে তখন অন্য মেয়েরা বলতেছিল যে তুই এরকম একটা লোককে বিয়ে করবি, তার আগের সংসারের একটা বউ আছে, বাচ্চা আছে, তার ছেলে মেয়ে তোর সমান হয়ে গেছে, এবং এরকম একটা সংসারে কেন বিয়ে করবি, তুই বিয়ে বসিস না। এমনটাই আমার বোনকে অনেকেই বুঝাইতো। কিন্তু আমার বোন বরাবরের মতো চিন্তা করতো যে না, আমার আব্বা তো অনেক কষ্ট করে আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, এবং আব্বার পক্ষে আমাদের পরিবারটাকে সামনে টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার বড় আপু যদি বিদায় হয়ে যায়, তাহলে অন্তত এক পেট ভাত বেঁচে যায়, সেই ভাতটা হয়তো আমরা বাকি ভাই বোনেরা ভাগ করে খেতে পারবো। আমার আপু শুধু পরিবারের কথা চিন্তা করেই এই বুড়ো বয়স্ক লোকটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। আমার আব্বাও যথারীতি সবার সাথে কথাবার্তা বলে আমার বড় আপুকে তখন ওই বয়স্ক বৃদ্ধ লোকটার কাছে বিয়ে দিয়ে দিল। বিয়ের অনুষ্ঠানটা ঠিক অতটা ধুমধাম করে হয়নি। গ্রামের কয়েকজন ময়মুরব্বীকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসছে, তারা খাইছে, শুধু এই অতটা আয়োজন করে অতটা বড় করে করা হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বরাপুর বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। আমার বয়স তখন কত হবে, আমার বরাপুর বিয়ে হয়ে যাওয়ার বছর খানিক পরে আমার বয়স তখন 13 থেকে 14 বা 15, এর বেশি না কিন্তু। তো আমি তখন মোটামুটি অনেকটাই আমার বরাপুর বিয়ে হওয়ার বহু বছর পরের কথা বলতেছি। তো তখন আমার বয়স যখন এটা হলো, তখন আমার মা তখন চিন্তা করলো, আমি বাড়িতে কাজ করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, টুকিটাকি কাজ করতাম, যা পাইতাম তাই করতাম। তো দেখা গেল গ্রামের ছেলেফেলেরা এখানে ওখানে চুরি করে। তো বিভিন্ন জায়গায় চুরি করতে গিয়ে আমার নাম বলে দেয়, কিন্তু আমি কিন্তু ওই চুরির সাথে জড়িত না।
বা আমি কিন্তু চুরি করিও না। তো ওরা ওদের সাথে চলাফেরা করে রাত দিন মিলে ওদের সাথে মাঠে ঘাটে কাজ করি, জমিনে কাজ করি। তাই ওরা তখন করে কি চুরি করে পরে আমার নাম শো বলে দেয়, যখন মাইট দেয় আমার নাম শো বলে, কিন্তু চোরের খাতিরে আমি ছিলাম না। এইভাবে কয়েকটা ঘটনা ঘটে গেল। আমি ওদের সাথে কোনো চুরিও করি নাই, কোথাও যাইও নাই, কিন্তু আমি নিজের চোরের খাতায় আমার নাম পড়ে গেল। তখন আমার মা চিন্তা করলো যে এভাবে তো হতে পারে না, এভাবে বাড়িতে থাকি একটার পর একটা মিথ্যা চোরের অপবাদ আমার উপরে মানুষজন দিতে থাকে। আমার মা তখন আমার বড় বোনের সাথে আলোচনা করলো। আমার বড় বোন খোদেজারে বললো যে দেখ তো খোকনরে কোনো একটা কাজে দেওয়া যায় কিনা, যদি কোনো একটা কাজে খোকনরে দেওয়া যায়, আমরা আপাতত খোকনরে এখান থেকে বিদায় করতে চাই, কারণ এই জায়গায় যদি থাকে ওরে কোন দিন যে পুলিশে ধরে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। চুরি করে অন্য কেউ কিন্তু দোষ দিয়ে যায় খোকনের। এরপর আমার বড় বোন বললো আমাদের তো বাড়িতে অনেক কাজ আছে, আপনাকে বোন জামাইয়ের গরুর খামার আছে, আবার অন্য অন্য কাজ আছে, তো আমি জিজ্ঞেস করি দেখি যে ওইখানে নিয়ে যাওয়া যায় কিনা। তো আমার খোদেজা আপু তখন তার হাজব্যান্ডের সাথে কথা বলে, তো আমার দুলাভাই তখন আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। আমি তখন এই বোনের বাড়িতে গেলাম। তো বোনের বাড়িতে যাওয়ার পরে আমি বোনের বাড়িতে কাজ করতেছি। আমার দুলাভাইয়ের গরুর ফার্ম আছে, গরুর ফার্ম না ঠিক বলতে 3টা গরু আছে, ওগুলো দেখাশোনা করি, এবং বাড়ির অনেক বড় মাছ আছে, পুকুরে মাছ ধরি। আবার মোটামুটি একটা বাড়িতে একটা কাজের লোক যে পরিমাণের কাজ করে সেই পরিমাণের কাজ করি। এইভাবে কয়েকটা দিন বোনের বাড়িতে কাজ করার পরে কিছু জিনিস আমার চোখে পড়ে কি ভাই আপনাকে বলি। আমি দেখতে পাই যে আমার যে বোন জামাই আছে, হ্যাঁ, ইনি আমার বোনকে খোদেজা আপুকে একেবারে কাজের মেয়ের মতো ব্যবহার করে। আমার বড় আপু সকালে সূর্য ওঠার সাথে সাথে কাজ শুরু করে এবং বহু রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত আপু কাজ করে। তো এই বিষয়টা তখন আমার কাছে ভাল লাগতেছিল না, যে কী ব্যাপার, আপু কেন সারা রাত মিলে কাজ করবে, দিন নাই রাত নাই আপু কাজ করতেই থাকে, আপুর কোনো রেস্ট নাই, টোটালি কোনো রেস্ট নাই। তো আপুর যে সতীন আর কি, বড় সতীন, ওই মহিলা কোনো কাজই করে না, সারাদিন রাত বাড়িতে মধ্যেই থাকে, এরকম কোনো কাজ টাজ করে না, একটু অন্যরকম অবস্থা। তো এই অবস্থার ভিতরে এই জিনিসগুলো আমি দেখতে, আমার বোন সারাদিন কাজ করে এবং কাজ করার পরেও আমার দুলাভাই আমার বোনের সাথে ঝগড়া করে, এবং এরকম করতে করতে আমি প্রায় 1.5 বছরের মতো আমার বোনের বাড়িতে ছিলাম। 1.5 বছর পরে বিনা কারণে রে ভাই একদিন আমার বোন জামাই কী করলো, আমার বোনেরে মারলো। বৃষ্টি পড়তেছিল দুপুরবেলা, আমার বোন গেছিল আমার বোন জামাইয়ের জন্য পাঞ্জাবি শুকাইতে দিয়েছি, বৃষ্টি আসতেছে তো পাঞ্জাবিটা নিয়ে আসবে দূর রশি থেকে। তো পাঞ্জাবি আনতে গেছিলো, আসার সময় আমার বোন পিছলে পড়ে যায়। এটা তো আমার বোনের দোষ নাই, পিছলে পড়ে গিয়ে ভাইয়ের ওই পাঞ্জাবি তখন নষ্ট হয়ে যায়। তো ওই বুইরা লোকটাই তখন গিয়ে আমার বোনের ওইখানে ঘুরুম ঘুরুম করে মারতেছে। তা আমি তখন ওখানে গিয়ে বললাম আপনার তো আরও বউ আছে এবং তাদেরও সন্তান আছে, তারা তো কোনো কাজ কাম করে না, আমার বোন সকাল থেকে রাত অবধি কাজ করে, উল্টা আপনি আমার বোনেরে মারেন, আমার বোনের আপনি কি পাইছেন? ওমা এটা বলাতেই আমার বোন আমারে বলতেছে যে খোকন তুই চুপ কর। তা আমি চুপ করবো কেন ভাই, আমি তো এটা নিজের চোখেই দেখতেছি এখানে একটু জুলুম হইতেছে। তো এখন আমি যখন প্রতিবাদ করলাম, এখন প্রতিবাদ করার পরে দেখা গেল আমার বোন জামাই কথা নাই বার্তা নাই কিছু নাই, আমারে আর আমার বোনেরে বাড়ি থেকে বের করে দিছে, যে তোরা আমার বাড়িতে থাকতে পারবি না, তোরা ভাই বোন মিলে আমার বাড়িতে আমারে মারার জন্য আসছিস, তোরা বেরিয়ে যা। আমার বোনকে আর আমাকে বের করে দিত। এতদিন পর্যন্ত আমার বোনের ঘরে কিন্তু সন্তানাদি হয় নাই। আমার ওই দুলাভাই আমার বোনের কি জানে কি খাওয়াইতো, কোনো বাচ্চা কাচ্চা নিত না আর কি, কোনো বাচ্চা হোক এটা দুলাভাই চাইতো না, সবসময় আমার বোনের কাজ করানোর জন্য এই কাজের মেয়ের মতোই রাখতো, রাতে ব্যবহার করতো। তা আমি আমার বোনেরে বলছি যে আপু তুই আমার সাথে চল, আমি যদি 2 মিনিট ভাত খাই তা তুইও 2 মিনিট ভাত খাইতে পারবি, এই বাড়ির থেকে নির্যাতিত হওয়ার দরকার নেই। তা আমি আমার বোনের নিয়ে আসতেছি, আমার বোন তখন যাবে না, আমার বোন বলতেছে তুই চলে যা, আমি যাব না, আমি যাব না। আমি বললাম যে যাবি না কেন, তুই বাড়িতে বান্দি দেশের কাজ করবি, এই বান্দি দেশের কাজ যদি তুই অন্য পরিবারে করিস তাহলে সেখানে আমরা অনেকগুলো টাকা পাবো, মাস শেষে তোরা বান্দিগিরি করানোর জন্য টাকা দিবি, কিন্তু এখানে যদি তুই বান্দির খাটুনি খাটতেছিস তাতে তো আমি একটা টাকাও পাই না, লাভটা কী হইলো, তোর কোনো বাচ্চা কাচ্চাও নেই, কোনো সংসারও নেই। আমার বোন বললো এটা আমার সংসারে ভাই তুই বুঝবি না, এটাই মেয়েদের জীবন, তুই চলে যা। আমি বললাম না, আমি এক পাও যাবো না এখান থেকে, আমি তোরে নিয়ে এই জায়গা থেকে যাবো, আমি অন্য এখান থেকে যাবো না। আমার বোন বলতেছে ভাই তুই যা, তুই রাগারাগি করিস না, তোর মাথাটা ঠান্ডা কর, তুই যা। তখন আমি রাগ করে দুলাভাইয়ের বাড়ি থেকে চলে আসছি যে না আমি আর দুলাভাইয়ের বাড়িতে কাজ করবো না। কিরে ভাই চোখের সামনে যা দেখতেছি এরপর এই বাড়িতে কাজ বা কেমনে করি, রাগ করে তখন বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে মা আরে বললাম যে মা এমন এমন ঘটনা, আমার মা বলে দেখে শুনিয়ে তো আমরা এরকমভাবেই বিয়ে দিচ্ছি, এখন আর এটা বলে লাভ আছে, এটা তো আমরা জেনে শুনে বুঝেই তো দিচ্ছি, তো এটাই তার কপালে আছে, এটাই সে ভোগ করতেছে, এখানে তো আর প্রতিবাদ করার কিছুই নেই। আমি বললাম না কেন হবে এরকমটা হওয়ার তো কোনো কারণ নাই, কেন হবে? তো যাই হোক আমার বোন আসলে কিছু করার নাই, হয়তো তার ভাগ্য খারাপ, যার কারণে এমন একটা লোকের কাছে বিয়ে দিলাম আর প্রতিনিয়ত আমার বোন ওই নির্যাতনের শিকার হচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন করে এভাবে সময়গুলো কাটতেছে। আমি তখন বাড়িতে বসে আছি, আবারও এখানে সেখানে টুকিটাকি কাজ করি।
এই করতে করতে আমার মায়ের দুঃসম্পর্কের এক আত্মীয় হয়। মায়ের দুঃসম্পর্কের এক আত্মীয়, ওনার নাম হচ্ছে লাকি খালা। তো ওনারে মাঝে মাঝে দেখতাম আর কি, আমরা যখন বেশি বিপদে পড়তাম বা আমাদের পরিবারে বেশি অভাব দিত, উনি আমাদেরকে মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করতো। আর বিশেষ করে আমার বড় বোনের বিয়ের সময় উনি কিছু টাকা পয়সা দিছে। তো উনি একদিন আমাদের বাড়িতে আসছে কোন একটা কারণে জানে। আসার পরে আমার আম্মা তখন বলল যে দেখ, আমার ছেলেটা এরকম খোদেজার বাড়িতে থাকতো, এই ঘটনা ছেলের সাথে ঘটছে, আমার ছেলে এখন চলে আসছে, ওখানে বাড়িতেই থাকে। তো তখনই হলো কি, ওই খালাম্মা মানে লাকি খালা তখন বলল, একটা কাজ কর, আমারও তো একটা লোক দরকার, তোর বোন জামাই মানে বিদেশ থাকে, মানে লাকি খালার জামাই হচ্ছে বিদেশ থাকে। তো বলে আমি থাকি, আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমার মেয়ে থাকে। তো দেখা যায় যে আমরা আসলে মানে ওভাবে কোনো বাজার সাজারে যেতে পারি না, আমাদের ঘরে বাজার সাজার করে দিবে, আমাদের একটু দেখাশোনা করবে, আমরা ওরে মাস শেষে বেতন দিব। আমার মা বলল, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয় রে বোন, যদি এরকম একটা কাজ পাই অন্তত আমার সংসারটা একটু হলেও ঘুরে দাঁড়াবে। এত অভাব অনটনে আর থাকতে পারি না, তিন বেলা তিন মুঠো ভাতরে বোন পেটে জুড়ে না। পরে আমার এই খালা বললো, ঠিক আছে আমি তাহলে খোকনরে নিয়ে যাব। পরে আমার মা বললো, আলহামদুলিল্লাহ তোর চাকরি হয়েছে, তুই ওখানে যা। পরে খালাম্মার সাথে আমি ব্যাগপত্র সব কিছু নিয়ে খালাম্মার বাড়িতে গেলাম। তো খালাম্মার বাড়িটা বিশাল বড় একটা বাড়ি ছিল। বাড়িটা মোটামুটি ভিতরেই, মানে অনেকটা ভিতরের দিকেই বাড়ি, তবে একা বাড়ি ছিল, মানে যাওয়ার রাস্তাটা খুব কাঁচা ছিল, অতটা ভালো রাস্তা না। এবং বিশাল বড় একটা বাড়ি, বাড়িতে আপনার মানে মাছ আছে, ওদের বিশাল পুকুর আছে, পুকুরে মাছ আছে। এরপরে আবার তাদের প্রচুর জমি আছে, ওগুলো অন্যরা চাষাবাদ করে, ওদেরকে ধান দেওয়া যায় এইরকম। তো বাড়িতে যাওয়ার পরে আমার আসলে তেমন কোনো কাজ নাই, কাজ একটাই, প্রতি সপ্তাহে বাজার হয় ওদের ওখানে, বাজারে গিয়ে বাজার করে আনা, এরপরে টুকিটাকি কোনো কিছু লাগলে আনা এবং বাড়িঘর পাহারা দিয়ে রাখা। ওখানে কোনো গরুও নেই, অন্য কোনো প্রাণীও নেই যে আমি কিছু একটা দেখাশোনা করব। এরকম করে অনেকগুলো দিন আমি ওই বাড়ির মধ্যে থাকি, বাড়িতে থাকি, কাজ টাজ করি। এবং লাকি খালাও আমার অনেকটা আদর যত্ন, আমার অনেকটা ভালোবাসে, মানে মোটামুটি আমার সাথে ওনার ভালো একটা সম্পর্ক। এই করে দিন আর রাতগুলো কাটতেছে, এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। এরই মাঝে ওদের পরিবারের মাঝে একটা সমস্যা দেখা দিল। তো এই সমস্যাটা ওদের পারিবারিক সমস্যা, আমার সমস্যা না। মানে লাকি খালার মানে কেমন জানি ভাগিনা হয় সম্পর্কে, মানে লাকি খালার ভাগিনার ছেলে মানে আপনার লাকি খালার একটা মেয়ে আছে, নাম হচ্ছে লামিয়া। মানে লামিয়ার ফুফাতো ভাইয়ের সাথে লামিয়ার বিয়ে ঠিক হয়েছে। লাকির খালার একটাই মাত্র মেয়ে, নাম হচ্ছে লামিয়া। লামিয়া অনেকটা বড়, তো আমার থেকেও হয়তো একটু ছোট হবে, তবে বিয়ের বয়সী। তো এখন শুনতে পাইলাম যে লাকি খালার হাজব্যান্ড মানে লামিয়ার বাবা লামিয়ার বিয়ে ঠিক করেছে তার ফুফাতো ভাইয়ের সাথে, ওইখানে তার বিয়ে হবে। কিন্তু লাকি খালা ওই জায়গায় লামিয়ারে বিয়ে দেবে না, ওই ছেলে ভালো না বা কি, কেন বিয়ে দিতে চাচ্ছে না তা আমি জানি না। তো লাকি খালা তখন করলো কি, মানে উনি মেয়ে বিয়ে দিবে না ওই জায়গায়। এই নিয়ে দেখতাম তাদের পরিবারের মাঝে তুমুল পরিমাণের ঝাঁটি, ঝামেলা, মারামারি, চিল্লাচিল্লি, একটা কঠিন পরিস্থিতি, মানে কঠিন একটা অবস্থা ওখানে তৈরি হয়ে গেল যে না, আমরা মেয়েরা ওখানে বিয়ে দিব না। মানে লাকি খালা বলতেছে আমার মেয়েরা আমি ওইখানে বিয়ে দিব না, আর লাকি খালার হাজবেন্ড বলতেছিল যে না, উনি লামিয়ারে ওইখানেই বিয়ে দিবে। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল। তো খালা কিন্তু আবার আমার সাথে সব কিছু শেয়ার করতো, আমার ডাইকে নিত, কাছে ডাইকে নিত যে খোকন এখন এই পরিস্থিতি, আমি কি করব। আমি আবার খালার পরামর্শ দিতাম যে খালা এমনি করেন, এমনি করলে ভালো হবে, এভাবে করেন, ওভাবে করেন, এরকম অনেক বুদ্ধি ওনার আমি দিতাম। তো উনি আমার বুদ্ধি মোতাবেক মতোই কাজ করতাম, আমি যেমনি শিখাই দিতাম উনি এমনভাবেই কাজ করতো। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে খালা একদিন আমার বলতেছে, খোকন তোরা একটা কথা বলবো, তুই কি রাগ করবি? আমি বললাম না খালা, আমি তো রাগ করবো না। বলে তুই একটা কাজ কর, আমার দুঃসম্পর্কের একটা বোনের বাড়ি আছে, বাড়ি হচ্ছে বরিশাল শহর, ওদের বাসা। তুই একটা কাজ কর, তুই লামিয়ারে নিয়ে ওই বরিশাল শহরে ওই বাসায় চলে যা। পরে আমি বললাম যে খালা, এটা আপনি কী ধরনের কথা বলেন, আমি লামিয়ারে নিয়ে বরিশালে ওই খালার বাসায় কেন যাব? বলে বেশি দিনের জন্য না, ওই 15-20 দিনের জন্য চলে যা, ওই বাসায় তোরা থাকবি, খাবি, তোদের সমস্ত ব্যবস্থা ওই করবে, আমার বোনে করবে, ওই বাসায় তোরা চলে যা। তা আমি তখন বললাম খালা আমি যাবো, ঠিক আছে, লামিয়ারে নিয়ে আমি গেলাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু কেন যাবো এটা যদি আপনি আমার একটু বলতেন আমি বিষয়টা ক্লিয়ার হতাম। হুট করে বললেন চলে গেলাম, তার কারণটা কি? খালা তখন আমার বুঝিয়ে বললো, কারণ হচ্ছে এইটা যে লামিয়ার বাবা যেহেতু আসতেছে বিদেশ থেকে, উনি লামিয়ার ওইখানে বিয়ে দিয়ে দিবে, আর ওই ছেলেটা ভালো না, আমি চাই না ওখানে লামিয়ার বিয়ে হোক, লামিয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি লামিয়ার বাবারে বলবো তোর সাথে লামিয়ার একটা সম্পর্ক আছে, একটা প্রেমের সম্পর্ক ছিল, এবং প্রেমের সম্পর্ক থাকার পরে লামিয়া মানে তোর সাথে ভাইগা গেছে। তা আমি বললাম এটা যদি আপনি বলেন লামিয়ার বাবারে, তাহলে উনি কি আমাদের ঘর বাড়ি রাখবো? খালু তো খুব ডিয়ারিং মানুষ, আমাদের ঘর বাড়িতে যাবে, ভাঙাভাঙি করবে। আমার এখনও ছোটো 2টা বোন আছে, আমার পরিবারটা তো এমনিই ভাঙাচোরা একটা পরিবার,
তার উপরে যদি উনি গিয়ে আমাদের পরিবারে ঝামেলা করে তাহলে কি হবে? খালা তখন আমারে বলতেছে, আরে তুই কি বোকা না পাগল? তুই বুঝিস না কেন? আমি আছি না, আর তোর খালা যতদিন বাইচে আছে তোদের কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, তুই যা, তোরা খালা যেমনি শিখিয়ে দিলাম তুই এমনিই কাজ কর, তুই লামিয়ারে নিয়েও ভাইগা যা। তা আমি যাইতে রাজি হই না, মানে আমার ইচ্ছা না, আমি এটা করবো না আর কি, এটা আমি কেন করব? তাই খালাম্মা তখন আমার খুব চাপ দিল যে না বাবা তুই যা। তারপরে আমি তখন রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে, আমি লামিয়ারে নিয়ে ওই জায়গায় চলে যাব। সেখান থেকে আমি তখন করলাম কি, খালাম্মারে মানে লামিয়ারে নিয়ে একদিন সকালবেলায় ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে একরকম গোপনে গোপনে ওই জায়গায় বরিশালে শহরের বাড়িতে চলে গেছি। তো এখন লামিয়ারে যখন আমি শহরের বাড়িতে যাইতেছি, গাড়ি দিয়ে যাইতেছে, লামিয়ারে বলতেছি, লামিয়া তুমি যে আমার সাথে যাইতেছ, তোমার মা তোমারে কি বলছে? ও আমারে বলে, আম্মা তো চায় না আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হোক, আর আমিও চাই না আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হোক, আমার ফুফাতো ভাইয়ের আমার ভালো লাগে না, যার জন্য আম্মা বলছে আপনার সাথে চলে যাওয়ার জন্য, এবং আমার আম্মা পরে সবাইকে বলবে আপনার সাথে আমার রিলেশন আছে, যার জন্য আমি পালায়ে যাইতেছি। তা আমি বললাম যে গল্পটা কেমন হয়ে গেল না, যে তুমি আমি পালায়ে যাইতেছি কিন্তু আসলে এটা পালিয়ে যাওয়া না। ও তখন আমারে বলে, সত্যি যদি আমরা এইভাবে পালায়ে যেতে পারতাম তাহলে কত ভালো হইতো বলেন না, এটা যদি এরকম না হইয়া বাস্তবে হইতো তাহলে খুব মজা হইতো। আমি বললাম বাস্তবে মানে কিসের বাস্তবের কথা বলতেছো? ও আমার বলতেছে যে বাস্তব মানে এটা যে আপনি আর আমি একসাথে ভাইয়া যাব। আরেকটা কথা বলি, কিছু মনে করেন না, আপনি কিন্তু আমার এমনি অনেক ভাল লাগে। আমি বললাম আমি তোমাদের বাড়ির কামলা খাটি, আমার তোমার ভাল লাগে? আমার বলো হ, আপনি দেখতে শুনতে অনেকটা সুন্দর আছেন, যে বেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উরে বাবা ওটা জন্মের কালা, ওই বেটার আমার মোটেও পছন্দ হয় না, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগছে, মনে ধরছে। যদিও মা আমাকে পালিয়ে যাওয়া আপনার সাথে যাইতে বলছে, কিন্তু যদি এটা সত্যিই পালিয়ে যাওয়া হতো তাহলে ভালোই হতো। তো এই করতে করতে আমরা তখন ওই বরিশাল ওই বাসায় গেলাম। তো ওনাদের একটা মানে 3 রুমের একটা বাসা, ওই বাসার মধ্যে গেছি 2 দিন 3 দিন পর্যন্ত ছিলাম। এখনও কিন্তু লামিয়ার বাবা আসে নাই। 3 দিন পরে যেদিন লামিয়ার বাবা আসবে তার আগের দিনে ওই খালা মানে লাকি খালা আমাদের ওই মানে বাসায় গেছে। ওই সময় তো আপনার মোবাইল ফোন টোনের ব্যবস্থা নাই, কোনো মোবাইল ফোন নেই, আমি কার সাথে যোগাযোগ করতে পারিনি। ওখানে যাওয়ার পরে খালা তখন বলতেছে যে খবরদার, লামিয়ার বাবা মনে হয় খোঁজ পেয়ে গেছে, তোরা যে এখানে আসিস আমি তোদেরকে অন্য কোথাও নিয়ে যাবো। এখান থেকে উনি আমাদেরকে অনেক দূরে মানে আপনার ইয়ের একটা জায়গা আছে, মানে আপনার জায়গাটা হচ্ছে তো আপনার বরিশালের ভিতরেই অন্য একটা জায়গায় ফিরোজপুরের দিকে, ওই দিকে আমাকে তখন নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পরে আমারে বললো যে ওই বাড়িতে মানে অনেক দূরে, আত্মীয় কেমনে তার তো আর আমি জানি না, ওই বাড়িতে নিয়ে আমার লামিয়ার ওখানে রাখছে। এবং ওই বাড়িতে যাওয়ার পর তিনি এটাই বলছে যে আমার ছেলে মেয়ে মানে এটা আমার বোনের ছেলে, ওর নাম হচ্ছে খোকন, আর এটা আমার মেয়ে লামিয়া, ওরা দুজনেই প্রেম করে ভাগে গেছে। এখন তো লামিয়ার বাবা বিদেশ থেকে আসছে, এখন আসার পরে কিন্তু ওদেরকে কিন্তু অবস্থা খারাপ করবে, আমার মানে ইয়েটা না আমার বোনের ছেলেটারে মারবে, লামিয়ারাও মারবে, যার জন্য আপনাদের বাসায় কিছুদিন রাখি, এরপর আমি এবার ওদেরকে নিয়ে যাব। এইটা কিন্তু খালা ওই বাড়িতে বইলে আমার আর লামিয়ারা রাখছে। তো রাখার পরে যেদিন আমাদেরকে দিয়ে আসছে ওই দিন ধরেন দুপুরের পরে খালা তখন বাসা বা আবার চলে গেছে বরিশালে। তো সন্ধ্যার দিকে এরা বলতেছে, বাপরে বাপ তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে, চেহারা টেহারা অনেক সুন্দর, চেহারার মধ্যে অনেক মায়া আছে, দুজনকে খুব জুড়িটা অনেক সুন্দর হয়েছে। এই বলে ওই বাড়ির যে মহিলা তিনি আমাদের দুজনকে এক ঘরে থাকতে দিল, মানে এক ঘরের মধ্যে থাকতে দিল। আমি তখন লামিয়ারে বললাম, লামিয়া আমাদেরকে যে এক ঘরে থাকতে দিছে এটা কেমন হয়ে গেল না, আমরা তো আসলেই উনি মানে তোমার আম্মা যেরকম করে বলে গেছে আমরা তো আসলে সেরকম না, তা আমাদেরকে যে এক ঘরে থাকতে দিছে এটা কি ঠিক হয়েছে? লামিয়া আমারে বলতেছে, আরে ভাই থাকতে দিছে আমরা থাকি না, আপাতত আমরা থাকি, যদি না থাকে তাহলে তুমি সন্দেহ করবে, এবং সন্দেহ করলে এইটা আমার মায়ের কেমন আত্মীয় হয় তা তো আর আমি জানি না, পরে দেখা যায় একটা মহা ঝামেলা হয়ে যেতে পারে, যেহেতু এখানে আপাতত থাকতে দিছে আমরা এখানে আপাতত থাকি, এর পরেটা পরে দেখা যাবে। আমি তখন বললাম যে তাহলে কি করবা, কি করতে বলতেছ? বলে আমরা তাহলে এক ঘরেই থাকি। আমি বললাম, লামিয়া আমার না ভয় লাগতেছে, এক ঘরে আমরা কেন থাকবো, আমরা তো বিয়ে করি না। ও বলে দূরও চাই, এত নাকামি করি না, তো চলেন। এইটা বলেও তখন আমার ভিতরের দিকে নিয়ে গেল, মানে ওই যে রুমেও থাকতে দিল ওই রুমেই দিছে। তো রুমটা অনেক সুন্দর ছিল, বাট ওখানে কোনো সোফা নাই যে আলাদা ঘুমাবো বা নিচে ঘুমাবো। পরে আমি লামিয়ারে বললাম যে লামিয়া তুমি উপরে ঘুমাও আর বিছনা চাদরটা আমারে দাও, এটা নিয়ে আমি নিচে ঘুমাই। আমার বলতেছে নিচে ঘুমাইতে হবে কেন, আমরা দুজনে একসাথে ঘুমাবো। আমি বললাম দেখো এটা কেমন হয়ে যায় না, দুজনে একসাথে ঘুমাবো। আমাকে বলে চলেন আমরা একসাথেই ঘুমাই। ও জোর করে আমাকে নিয়ে একসাথে ঘুমাইলো, এবং সে রাতে বিবাহ ছাড়াই ওর সাথে আমার এক ধরনের সম্পর্ক হয়ে গেল। যেহেতু দুজনে এক খাটে ঘুমাইছি, দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলাম, তো এরকম করে ওর মা কিন্তু আর আসে না, আমাদের কোনো খবরও নেয় না, আসেও না। এবার যে বাড়িতে আমাদেরকে রেখে গেছে ওই বাড়ির মানুষগুলো খুবই ভালো, আমাদের খাবার দাবার থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু উনি অনেকভাবে মানে আমাদের দেখাশোনা করে।
আর এও শুনেছিলাম লামিয়ার মা যাওয়ার সময় নাকি এই বাড়ির ওই মহিলারে অনেকগুলো টাকা দিয়ে গেছিল, যে আমার মেয়ে আর মেয়ের জামাই যাতে কোনো সমস্যা না হয় আপনারা দেখে রেখেন। তে এক ঘরে আমি থাকতাম লামিয়ারে নিয়ে, একসাথে আমরা শারীরিক সম্পর্ক হইতো, সব কিছুই হইতো। এবং ওই বাড়িতে আমরা বিকেলবেলা সন্ধ্যার সময় আমি আর লামিয়া ঘুরতে যাইতাম। এবং মানে এটা তো একটা গ্রাম ছিল, খুব সুন্দর একটা গ্রাম ছিল। তো আমরা তখন বিকেলবেলা বাইরে ঘুরতাম, রাতের বেলায় মানে উঠানে বসে আড্ডাবাজি করতাম। এরপরে ওখানে আবার মেলা হতো, মেলায় যাইতাম। মানে দুজনে তখন এক অন্যরকম সম্পর্কে জড়িয়ে যায়। যদিও লামিয়ার মায়ের কাছে এটা ছিল যে আমরা দুজনেই উনি এমনি রেখে আসছে, কিন্তু আমরা কিন্তু দুজনকে ভালোবেসে ফেলি, মানে খুবভাবে ভালোবাসি। এভাবে একদিন দুদিনও প্রায় 1.5 মাসের মতো ওই বাড়িতে ছিলাম। এবং 1.5 মাস লামিয়া আর আমি একসাথেই ওই সম্পর্ক মানে শারীরিক সম্পর্কের মাঝে জড়িত হতাম। আমরা একই খাটে থাকতাম, একই ঘরে আমাদেরকে থাকতে দেওয়া হতো। কেন ওনারা তো জানতো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তারা তো এটাই জানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, দেন আমাদেরকে এক ঘরে থাকতে দিয়েছে। এরকম করে প্রায় 1.5 থেকে 2 মাস পরে লামিয়ার মা তখন এই বাড়িতে আসছে। এই 1.5-2 মাস কিন্তু লামিয়ার মা এই বাড়িতে আসছেও নাই, আমাদের কোনো খবরও নেই। আমরা কোথায় আছি না আছি এগুলো কোনো কিছু উনি জানতো না, উনি কোনো কিছুই জানে না। 1.5-2 মাস পরে তখন উনি আসছে ওই বাড়িতে, এসে আমাকে আর লামিয়াকে একসাথে বাড়ি থেকে উনি নিয়ে যাবে, বলতেছে চলো তোমাদেরকে নিয়ে যাব। তো উনি যেদিন আসছে সকালবেলা, ওই দিনই বিকেলে আমাদেরকে নিয়ে চলে গেছে, আমরা ওই বাড়ি থেকে চলে গেছি। তো আমরা যে ওই বাড়িতে এক ঘরে ছিলাম বা এই করছি ওই করছি, এগুলো কিন্তু ওখানকার লোক বলেছে কিনা বা উনি জানে কিনা আমি জানি না। এইভাবে আমরা তখন আবারও বাড়িতে চলে আসি। এতে লামিয়ার আব্বা আবারও বিদেশ চলে যায়, উনি ছুটিতে আসে, এসে উনি এই ঘটনা শুনে আবার চলে যায়। দেন তখন আমি লামিয়ার বাড়িতে থাকতে শুরু করি, আবারও আগের মতো কাজ করি। তো যেহেতু লামিয়ার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক প্রতিনিয়তই ওই বাড়িতে হয়েছে, তো এইতে লামিয়ার সুযোগ পাইলে আমার কাছে চলে আসে, আমি লামিয়ার সাথে থাকতে শুরু করি। যেহেতু আমরা তখন দুজনকে মনে প্রাণে ভালোবাসি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অনেকগুলো দিন কেটে গেল, অনেকগুলো মাসও কেটে গেল। এর মাঝে লামিয়ার মা তখন হঠাৎ করে বললো কি লামিয়ার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করছে, মানে উনি ওনার পছন্দনীয় ছেলের সাথে বিয়ে ঠিক করছে। ওই ছেলে লামিয়াদের ঘরে থাকবে, মানে লামিয়াদের বাড়িতে থাকবে, কি বলো, ঘর জামাই থাকবে। ওরকম একটা ছেলের সাথে লামিয়ার মা তখন লামিয়ার বিয়ে ঠিক করছে। লামিয়ার বাবা তখন আর লামিয়ার সাথে কথা বলে না, বা পরিবারের কেউ আর লামিয়ার সাথে অতটা ভালো নাই। লামিয়ার মা লামিয়ার বিয়ে ঠিক করলো, এবং ঠিক করার পরে তখন লামিয়া আমারে বলতেছে এখন আমি কি করব, আম্মা তো আমার বিয়ে ঠিক করে ফেলছে, এখন আমাদের সম্পর্কের কথা কি আম্মাকে জানাবো? আমি বললাম এটা তো জানানো উচিত, কারণ না জানাইলে উনি তোমাকে বিয়ে দিয়ে দিবে, তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এটা তো হতে পারে না, আমরা দুজনকে ভালোবাসি, সো তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে এটা তো অ্যাটলিস্ট আমি মানতে পারবো না। না না না, এটা অবশ্যই তোমার আম্মাকে জানানো উচিত। আমার কাছে মনে হয়, আমি বলি কি যে তুমি তোমার আম্মাকে বিষয়টা জানাই দাও। ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি আম্মাকে জানাই দিব, কিন্তু আমি তো ভয় পাইতেছি অন্য একটা বিষয় নিয়ে। আমি বললাম অন্য একটা বিষয়? অন্য কোন বিষয় নিয়ে ভয় পাচ্ছ? ও বলে আম্মা যদি এটা জানতে পারে তোমার আমার মাঝে সম্পর্ক আছে, এবং এটা জানতে পারার পর যদি আম্মা কোনো একটা ঝামেলা করলো, ধরো আমাদেরকে এইভাবে বের করে দিল বা কিছু একটা করলো, বা তোমারে বের করে দিল। আমি বললাম দূরও, আজকে এত মাস হয়ে গেছে, এগুলো কিচ্ছু হবে না, তুমি জানাই দাও। তো লামিয়া তার মাকে কি বলছে না বলছে ওইটা আমি জানি না। এর একদিন পরেই লামিয়ার মা তখন করলো কি আমাকে ওদের পুকুর ঘাটে ডেকে নিয়েছে বিকালবেলা আসর নামাজের পরে। আমি আসর নামাজের পর আমি বেশিরভাগই পুকুরেই মাছ ধরতাম, বর্ষি ভাইয়া এমনি পুকুরটাই বেশি দেখাশোনা করতাম। তো বিকেলবেলা উনি আমার পুকুর ঘাটে যায় বলতেছে যে খোকন, আমি তোমার এই বাড়িতে রাখছি, তুমি আমার বোনের ছেলে না, আমার দুঃসম্পর্কের এক বোন হয় তার ছেলে। আমি তোমাদেরকে সুখে দুঃখে অনেক সাহায্য সহযোগিতা করছি, তোমাদেরকে কখনো আমরা মানে কোনো দিক থেকে আমি তোমাদেরকে মানে ফালাই নেই, সবসময় নিজের পরিবারের মতোই দেখছিলাম। তো এখন লামিয়া আমার একটা কথা বললো, এটা কীভাবে সম্ভব? আমি তখন চুপ করে আছি, কিছু বলি না, কারণ যেহেতু উনি জেনেই গেছে বা লামিয়া বলেই দিছে। আমি বললাম খালা আপনি তো জানতেই পারছেন, বা লামিয়া তো আপনাকে বলেই দিছে, তা আমাকে এখন জিজ্ঞেস করে আর কি হবে বলেন? উনি আমাকে বলে কথাটা কি সত্য? আমি বললাম হ্যাঁ সত্য। উনি আমাকে বলে তুই ব্রাহ্মণ হইয়া চাঁদে হাত বাড়াচ্ছিস মনে হয় না? আমি বললাম খালা আমি তো ব্রাহ্মণ হইয়া চাঁদে হাত বাড়াই নাই, চাঁদি তো মনে হয় আমার ঘরে আসছে। উনি বলে কি করে? আমি বললাম আপনি আমার আর লামিয়ার ওই বাড়িতে থাকতে দিছেন, তো আপনি বলে আসছেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা তো আমাদেরকে এক ঘরে থাকতে দিছে। তো এক ঘরে থাকতে দিছে, আমাদের দুজনের মাঝে তো শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এখন আপনি যদি মানা করেন তা কীভাবে হবে? ওর সাথে তো আমার বহুদিন ধরে এই ধরনের সম্পর্ক হচ্ছে। আর ও আমাকে কিছুদিন আগে বলছে ওনাকে প্রেগনেন্ট, মানে এটা কিন্তু আমি বানাই বলছি, মানে এটা কিন্তু আমি সত্যি বলিনি, যে কিছুদিন আগে বলছে ওর পেটে নাকি বাচ্চা আছে। এটা বলার পরে খালা তখন মুহূর্তের মতো আমার কলার চেপে ধরছে, দৌড়েই জুতা দিয়ে আমাকে মারতে শুরু করছে। পায়ের জুতাটা খুলে ঠাস ঠাস করে আমার মারতেছে। আমি বলছি খালা আমার মারতেছেন কেন, আমার অন্যায় কি? আমার বলে ছোটো লোকের বাচ্চা, তোরা আমার বাড়িতে থাকতে দিছে, খাইতে দিছে, কাজ করতে দিছে, তুই আমার মেয়ের দিকে হাত বাড়াইছিস, তুই একটা ছোটো লোক বাইরেতে আমার বাড়ি থেকে। মানে
ইচ্ছা মতনই আমার মারছে, যেভাবে মারা দরকার ওভাবেই মারছে। মাইরা আমাকে আর লামিয়ার সাথে দেখা করতে দেন, আমার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে তখন আমি কী করবো, আমি তো ওদের বাড়িতে কাজের লোক ছিলাম, কাজ করতাম। তো আমি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু বের করে দিয়েছি কিছু তো করার নাই। আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর আম্মা আমারে বলতেছে, কী হয়েছে রে তোর, হঠাৎ করে চলে আসলে, ঘটনা কি? আমি বললাম না কিছুই হয় না, খালার বাড়িতে ভাল লাগে না, ওনার বাড়িতে আর থাকবো না। তো মা মনে হয় বুঝতে পারছে যে কিছু না কিছু একটা তো হয়েছে, তা নাহলে আমি এভাবে হঠাৎ করে চলে আসে না। তো বাড়িতে গিয়ে আবারও গ্রামে ছেলেদের সাথে মিশি, এখানে সেখানে যে জায়গায় চুক্তি কাজ টাজ পাই, দিন চুক্তি হোক বা মাস চুক্তি হোক, আমি ওখানে কাজ করি। এভাবে প্রায় আরও 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেছে। 1-1.5 মাস পরে লামিয়ার সাথে কিন্তু এর মাঝে আমার কোনো যোগাযোগ নাই। ও কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, এর কোনো কিছুই কিন্তু আমি জানি না। আমি শুধু মানে আমার পরিবার নিয়ে পড়ে আছি। 1-1.5 মাস পরে আনুমানিক এরকম হবে, খালা একদিন আমাদের বাড়িতে আসছে। তখন আমার একটা গরু ছিল, আমি গরুর জন্য ঘাস কাটতেছি, আমি বিলের ধারে ওইখানে ঘাস কাটতেছি। খালা তখন ওইখানে গেছে, যাই আমারে বলে যে, এই কখন কি করিস? আমি বললাম, খালা ঘাস কাটতেছি। বলে, তোর গরু আছে? আমি বললাম, একটা গরু আছে, ছোটো একটা বাছুর, এটার জন্য ঘাস কাটতেছি। পরে বলতেছে, তোর সাথে আমার কথা আছে, এদিকে ওই বিলে প্রচুর পানি ছিল, পানির মধ্যে ঘাস কাটতেছিলাম। তা আমি তখন আসছি, পাড়ে আসছি, আসার পরে তখন ওই পুকুর পাড়ে বসছি। বসার পরে উনি আমার বলে, খোকন কি হয়েছে আমার কাছে বলতো? আমি বললাম, খালা কি বলবো, আমি তো আপনার কাছে বলার কিছু নেই। উনি আমার বলে, তুই কোন কবিরাজ দিয়ে আমার মেয়েরে তাবিজ করছিস, কথাটা সত্যি করে বল। আমি বললাম, খালা আপনি কি পাগল হয়েছেন? আমি লামিয়ারে তাবিজ করতে যাব কেন? আমি লামিয়ারে কোনো তাবিজ করি নাই। উনি বলে, তাহলে আমার মেয়েটা তোর জন্য পাগলামি করতেছে কেন? আমি বললাম, কেন পাগলামি করতেছে এটা তো আর খালা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আপনি আমাদেরকে যে বাড়িতে থাকতে দিছেন, ওই বাড়িতে আমরা দুজনে একই সাথে ছিলাম, একই ঘরে ছিলাম। তো আপনি তো এটা ওদেরকে বলে আসছেন, ওরা আমাদেরকে এক ঘরে থাকতে দিছে। খালা আমারে বলে, ওরা এক ঘরে না হয়ে থাকতে দিছে, আমিও বা বলে চলে আসছি, তারা তাড়াহুড়ো করে, আমার মাথায় ছিল না ওদেরকে বুঝিয়ে বলার জন্য। তা তুই কেমনে ওর সাথে এক ঘরে ছিলি? ও না হয় ছোট, বুঝে না, তোর কি বিবেক ছিল না? তুই আমার বাড়িতে খাইছিস, যার নুন খাইছিস, তার সাথে এরকম বেইমানিটা কেমনে করলি? আমি বললাম, খালা আসলে আমি বেইমানি করি না, আপনি আমাকে শুধু শুধু বেইমান বললেন না। ও যেহেতু ওই বাড়িতে থাকতো, আমিও থাকতাম, তো এটা আপনার মেয়েরও ইচ্ছা ছিল, শুধু যে আমার একার ইচ্ছায় তা কিন্তু না। খালা তখন আমার বলে, আচ্ছা তুই সত্যি করে বলতো, তুই কি লামিয়ারে পছন্দ করিস? আমি বললাম, লামিয়ারে আমি কেন, লামিয়ারে যে কোনো ছেলেই পছন্দ করবে, পছন্দ করার মতো একটা মেয়ে। আমার তুই লামিয়ারে বিয়ে করবি? এমনি বলতেছে, খোলাখুলিভাবে। আমি বললাম, যদি আপনি বিয়ে দেন তাহলে বিয়ে করব। আপনি যদি বিয়ে দেন আপনার মেয়েরা আমার কাছে, আমি মানা করব কেন, আমি বিয়ে করব। বলে, বিয়ে করে খাওয়াবি কি, তুই কি করিস? আমি বললাম, আমি যে কাজ করি সেই কাজ। আমার ঘরে তো আমার 2টা বোন আছে, মা আছে, ওরা তো আর না খেয়ে থাকে না, ওরা যা খায় লামিয়া তাই খাবে, সমস্যা কি? বলে, তোর কি মনে হয় আমি এই ফকিন্নির বাড়িতে আমার মেয়েরে পাঠাবো? আমার মেয়ে থাকতে পারবে এই বাড়িতে? তুই তার চলাফেরা, পোশাক আশাক দেখে বুঝিস না? আমি বললাম, খালা তা আমি কী করতে পারি আপনার জন্য বলেন? উনি বলে, এক শর্তে আমি লামিয়ারে তোর কাছে বিয়ে দিতে পারি, যদি তুই আমার শর্ত মানিস তবে আমি বিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে আপনি বলেন, যদি আপনার শর্ত মানার মতো হয় আমি অবশ্যই মানব, কেন মানব না? শর্ত মানার মতো হলে আমি মানব। বলে, যদি মানিস তাহলে আমার শর্ত হচ্ছে, তুই আমার মেয়ের বিয়ে করার পরে আমার বাড়িতে থাকা লাগবে। আমি বললাম, মানে ঘর জামাই? বলে, হ্যাঁ ঘর জামাই থাকবি, ঘর জামাই থাকবে আমার বাড়িতে, আমার বাড়িতে ঘর জামাই চলে যাবি। যদি রাজি থাকিস তাহলে আমি তোকে আমার মেয়েকে বিয়ে দেবো তোর কাছে, আর অন্যথায় আমি রাজি না। তাই আমি বললাম, খালা এই কথা কি আপনি আমার মার কাছে বলছিলেন? মানে আমার একটা ধারণা যে উনি এটা আমার মাকে বলে আসছে। বলো, বলছি। আমি বললাম, আমার আম্মা কি বললো? বলে, তোর আম্মা কিছু বলে নাই, তোর আম্মা শুধু কান্না করছে। তাই আমি বললাম যে, আম্মা শুধু কান্না করছে, আর কিছু বলে নাই? বলেন না। তাই আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে খালা, আমি আপনার বাড়িতে কালকে যাব, কালকে গিয়ে আমি আপনার জানাবো। আমি আমার মার সাথে অন্তত কথাটা বলিনি, কারণ মাকে না বললে তো হবে না। তো রাতের বেলায় গরুরে ঘাস টাস খাওয়াইয়া ভাত দিল, মা ভাত খাইলাম। ভাত খেয়ে মারে বললাম, মা লামিয়ার মা যে আসছিল, লাকি খালা তোমার কিছু বলছে? আমার মা বলছে, যা বলার বলছে, যা তুই সকালে ব্যাগ টেগ নিয়ে চলে যা। এটি নিয়ে কান্না করতেছে। আমি বললাম, তুমি এরকম করে বলতেছো কেন? ব্যাগ টেগ নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য এরকম করে বলতেছো কেন? তুমি এরকম কান্না করতেছো কেন? মা কী হয়েছে? পরে বলে, কি বলবো আর, আমার বাড়িতে আর কয়দিন থাকবি, আর কয়দিনই নির্যাতন, এরকম কষ্ট যন্ত্রণা সহ্য করবি? আর এই সহ্য করার দরকার নাই বাবা, আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের হয়তো আর বিয়ে দিতে পারবো না, আল্লাহ তাআলা ভাগ্যে যা রাখছে তাই হবে। তাও তোর একটা সুখের সংসার হোক, তুই চলে যা। এই পরিবারে থাকলে এত ভালো মেয়ে তুই পাবি না, আর আমি যে সমস্ত মেয়ে বিয়ে করাবো ওই সমস্ত মেয়ের সাথে তুই অ্যাডজাস্ট হতে পারবি না। একটা কাজ কর, যেহেতু তোর খালা নিতে রাজি হচ্ছে, তার বাড়িতে চলে যা, তার বাড়িতে থেকেই তুই
তার মেয়ে বিয়ে করে সে বাড়িতে ঘর জামাই থাক, আর কোনোদিন মায়ের খবর নেওয়ার জন্য, আমাদের খবর নেওয়ার জন্য এ বাড়িতে আসিস না, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তখন আমি মনে করলাম মা এই কথাগুলো যে আমাকে বলতেছে, মা কিন্তু কথাগুলো মন থেকে বলতেছে না, কথাগুলো বলতে আমার মায়ের কলিজা ফেটে যাইতেছে, মানে খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে, এটা আমি বুঝতেছি। আমি তখন মারে বললাম যে মা, তুমি বলে দিলা আর হয়ে গেল, তুমি বললে আমি এটা করবো, এটা তুমি চিন্তা করলা কেমনে, আমি যাবো না ওই বাড়িতে। মা আমারে বলে না 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 খোকন, তুই মানা করিস না, তুই যা, এরকম সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, আল্লাহ তাআলা তোকে সুযোগ দিছে, সুযোগটা কাজে লাগা। আমি বললাম না মা, এমন সুযোগ আমি চাই না, আমার দরকার নাই, তুমি এই বিষয় নিয়ে আর আমার সাথে কোনো কথা বইলো না, আমি অনুরোধ করে বলতেছি আমি খালার প্রস্তাবে রাজি না, আমি ওই বাড়িতে যাব না। মা বকাবাধ্য করলো, করে টোরে গেল না। ওই দিন কেটে গেল, আমি আর খালার বাড়িতে গেলাম না। প্রায় 4 দিন পরে, 4 দিন কি 5 দিন পরে ওই খালার বাড়ি থেকে হঠাৎ এক মেয়ে এসে আমারে বলতেছে যে লামিয়া বিষ খাইছে, লামিয়া হসপিটালে। আমার এসে বলতেছে, আমি শুই না তো অবাক, কি বলো লামিয়া বিষ খাইছে? বলো হ, লামিয়ার মা জোর করে লামিয়ার অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, লামিয়া বিষ খাইছে, লামিয়া হাসপাতাল। তাই আমি বললাম আপনি আমার কাছে সেই কথা বলতেছেন, আপনি কি বললো? বলে লামিয়া সবসময় আপনার কথা আমার বলতো, আপনার বাড়ির ঠিকানাটাও লামিয়া আমাকে দিছে, বলছে যদি আমি কোনোদিন মরে যাই ওরে খবরটা দিস যে আমি মরে গেছি, আমার লাশটা যাতে দেখে যায়। এই জন্য আজ আমি আপনাকে বলতে আসলাম যে লামিয়া হসপিটালে। এই শোনার পর আমি তখন কোন হসপিটালে ঠিকানা নিয়েছি, নেওয়ার পর আমি তখন গাও গোসল কইরা ধুইয়া গাও পরিষ্কার করে আমি তখন ওই হসপিটালে গেছি। যাওয়ার পরে ওখানে লাকি খেলার সাথে দেখা, উনি আমার সাথে ধমকাধমকি করতেছে, তুই এখানে কেন আসলি, কী কারণে আসলি, কী চাস? আমি বললাম খালা আপনি আমার সাথে রাগারাগি কেন করতেছেন? আমার সাথে রাগারাগি করার তো কোনো দরকার নাই, আমি তো আমার প্রয়োজনে আসছি। কী প্রয়োজন? তোর এখানে কোনো প্রয়োজন নাই, তুই যা, আমার মেয়ে আমি বুঝবো, এটা নিয়ে তোর তোর বোঝাবুঝির কাম নাই। আমি বললাম খালা এরকম করে বলতেছেন কেন যে এত বোঝাবুঝির কাম নাই? আপনি তো এরকম করে বললে তো খালা হয় না, আমি তো আমার প্রয়োজনে আসছি, আমি একটু লামিয়াকে দেখি। ওর কাছে গেলাম, তখন ওর জ্ঞান আসছে, আমার হাত ধরে কান্না করতেছে, তুমি আমারে ছেড়ে যেও না, আমি তোমারে ভালোবাসি, আমি অন্য কোনো ছেলের সাথে অ্যাডজাস্ট হতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। পরে ওর কান্নাকাটি দেখে আমি তখন কি বলবো, আমি তখন পর্যায়ে রাজি হয়ে গেলাম। সত্যি কথা বলতে আল্লাহ সাক্ষী, আমি কখনোই কিন্তু আমার পরিবারকে ছাড়তে চাই নাই, কখনো আমার মাকে, আমার বাবাকে, আমার ভাই বোনদেরকে, আমার দাদিকে, দাদাকে, এদেরকে আমি ছাড়তে চাই নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে লামিয়াকে বাঁচাতে হলে এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। আমি যদি লামিয়াকে বিয়ে না করে লামিয়া মারা যাবে, আর লামিয়া মারা গেলে পরে আমি নিজেরই কী জবাব দিব? পরে আমি ওর খালার প্রস্তাবে, মানে লাকি খালার প্রস্তাবে রাজি হইলাম যে ঠিক আছে তাহলে আপনি বিয়ের আয়োজন করেন। পরে বাড়িতে আর যাই না, ওই দিন বাড়িতে যাইনি, সারা রাত হসপিটালেই ছিলাম। সকালবেলা খালা তখন বললো তুই বাড়িতে যা, গিয়ে তোর আব্বা আম্মারে জানা। তো বাড়িতে গিয়ে আব্বা আম্মারে জানাইছি, তো ওরা কেউ রাজি হয়েছে, কেউ হয় নাই, এমন একটা অবস্থা। তো তাদের রাজি হওয়া না হওয়ার মাঝেই তখন একটা পর্যায়ে আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি খালাম্মার বাড়িতে, এবং সেখানে আমার তখন খালাম্মা নিজে থেকে আমাকে বিয়ে করাই দেয়। শুধু আমার বড় বোন ছিল, আমার বড় বোনও তখন আমাদের বাড়িতে চলে আসছে, একেবারে চলে আসছে। আমার খোদেজা খালা, আমার খোদেজা আপু একেবারেই চলে আসছে। উনি তার স্বামীর বাড়িতে থাকতে পারে নাই, আগে পরে স্বামীর বাড়িতে থাকতে পারবেও না, সেটা আমি আগেও বলেছিলাম। পরে আমার বোনের উপস্থিতিতে আমার লামিয়ার সাথে বিবাহ হলো। ওই বাসায় বিবাহ হওয়ার পরে আমি তখন সে বাসায় থাকতে শুরু করি। তো আমার বিবাহ হওয়ার পরেও কিন্তু আমি ওই কাজের ছেলের মতো বাসায় থাকতেছি, কাজকাম করতেছি, দিন মজুরের মতো যা পারতেছি তাই করতেছি। আগে তো একটা নির্ধারিত বেতন ছিল, এখন সেই নির্ধারিত বেতনও নেই। কাজকাম করি, যখন যা পাই বাড়ির মধ্যে যে কাজ আছে ওই কাজ করি। এরকম করে দীর্ঘদিন কেটে গেল, প্রায় 8 থেকে 9 মাসের মতো কাটছে। তো 8-9 মাস কাটার পরে মানে আমি তখন লামিয়াকে ছাড়া এক রাতেও ঘুমাইতে পারতাম না, সবসময় লামিয়ার কথা মনে হতো, এবং লামিয়াকে আমি প্রচুর ভালোবাসতাম। আর বিয়ে হবারও কিছুদিন পর আমি চুরি করে মাঝে মাঝে বাড়িতে যাইতাম, আব্বারে দেখে আসতাম, মারে দেখে আসতাম, বোনগুলারে দেখে আসতাম, বাড়িতে যাইতাম। আবার গোপনে মাঝে মাঝে আপনার ধান বিক্রি করতাম, এরপরে জমির মাছ বিক্রি করতাম, এটা ওইটা বিক্রি করে কিছু টাকা পাইতাম। সেই টাকাগুলো আমি আবার এমনি ওরে দিয়ে আসতাম, কিনা আমার মারে দিয়ে আসতাম, এবং হচ্ছে আমার বাবারে বা আমার বোনদেরকে দিয়ে আসতাম। এরকম করে আমার পরিবারও চলতো, এই পরিবারও চলতো, 2টা পরিবার চলতো। এই করতে করতে লামিয়াদের বাড়িরে একটা মেয়ে ছিল, এই মেয়েটা লামিয়াদের বাড়িতে কাজই করতো, মানে কাজের মেয়ে বলা চলে, নাম হচ্ছে মেয়েটা রূপা। তো এই মেয়েটা খুব সুন্দর ছিল, আমার দুলাভাই করে ডাকতো, আমার সাথে খুব দুষ্টামি করতো, আমি ওর সাথে দুষ্টামি করতাম। তো খুবভাবে মানে আমার ছাড়া ও কিছুই বুঝতো না, খুব দুষ্টামি করতো। লামিয়ার চেয়েও ছোটো ছিল, কিন্তু খুবই রোমান্টিক, অনেক সুন্দর চেহারার মেয়ে। এই করতে করতে হঠাৎ লামিয়ার একটা রোগ দেখা দেয়, মানে একটা বড় ধরনের রোগ হয় পেটের মধ্যে, এবং রোগটা হওয়ার পরে এটা ওর অপারেশন করতে হবে।
তো ডাক্তার বলেছে যে 2 মাস আমাদের কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না এবং 2 মাস পর ওর এই অপারেশনটা হবে। তো এই হলে মানে 2 মাস ধরে আমি ওর সাথে কোনো রকমের সম্পর্কে জড়াই না, এভাবেই তখন আমি ওর সাথে আসি। 2 মাসের ভিতরে দেখা গেল ওই যে লামিয়ার যে একটা মানে বাড়ির একটা মেয়ে থাকে, কাজের মেয়ের মতোই বলি, রূপা আমার সবসময় বলতো কি দুলাভাই এখন তো আর আপুর কাছে যাইতে পারে না, কেমনে থাকেন আপনি, কেমনে থাকেন, খালি আমার এগুলোই বলতো। তা আমি ওরে বললাম যে আমি কেমনে থাকি মানে এটা তোর জানতে হবে, যেমনি আসি এমনি আছে, তোর জানার দরকার নাই। বলে আপাই না অসুস্থ, আমি তো আর অসুস্থ না, আপনি চাইলেই তো আমারই নিতে পারেন, এরকম করে বলে। তো একদিন আমি দুষ্টমির ছলে বলতেছিলাম যে আসবি নাকি তুই আমার ঘরে, এখন যেহেতু তোর বোন হাসপাতালে। ও বলে বারে আপনি বললো তো আমি আসবই। আমি বললাম মারবো ধরে তোরে, এগুলো করতেছি। একদিন ঠিক ভাই রাতের বেলায় ওইসে দরজা ধাক্কাইতে শুরু করছে। তো তখন কিন্তু লামিয়া হাসপাতালে। আমি তখন দরজা খুলছি, খোলার পরে ও তখন বললো কি যে দুলাভাই এই দুধ খাবেন। আমি বললাম যে না আমি দুধ খাবো না, আমি রাতের বেলায় দুধ খাই না, আমি ঘুমায় যাবো। পরে বলে পিঠা বানাইছিলাম, নেন পিঠা খান। তো পিঠা খাওয়াইতে দিল। এই পিঠা খাইতেছে মুহূর্তের মধ্যে কী করলো, ঘরের মধ্যে লাইটটা অফ করে দিছে। তো লাইটটা যখন অফ করে দিল, লাইটটা অফ করে দেওয়ার পরে তখন আমি মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম। হঠাৎ করে লাইটটা অফ করে দিল, মানে কি করব না করব বুঝতে পারতেছিলাম না। এর ভিতরে ধরেন ওর সাথে একরকম জোরপূর্বক আমার সাথেও শারীরিক সম্পর্কটা হয়ে গেল। তো এই সম্পর্কটা হয়ে যাওয়ার পরে ধরেন আমি তখন কি করবো আর বুঝতে পারতেছিলাম না। তো তখন আমার নিজের ভিতরে একটা জিনিসে হইলো যে এইটা কি হইলো। আমি ওরা বললাম এটাতে কি করলি। বলে দুলাভাই এটা কেউ জানবে না, কেউ শুনবে না, আপনি কি আর কারো কাছে বলবেন, আপনিও কারো কাছে বললেন, আমিও কারো কাছে বলবো না, আমরা এই সম্পর্কের মাঝে থাকি। দেখেন খুব মানে ভয়ঙ্কর কিছু, কিন্তু মানে এটা কিন্তু সোজাভাবেও আমার কাছে আসে নাই। তো ওর সাথে আমার এইভাবে শারীরিক সম্পর্ক প্রায় প্রতিনিয়তই দুই একদিন পরপর হইতো, এবং লামিয়া হসপিটাল থেকে আসার পরেও তখন এই অবস্থাটা হইতো। তা আমি ওর সাথে এই ধরনের সম্পর্ক করতাম, লামিয়ার চোখ ফাঁকি দিয়া আমি করতাম। এরকম করতে করতে বহুদিন পরে আপনার প্রায় 8 থেকে 9 মাস পেরিয়ে গেছে, এই রূপার সাথে আমার শারীরিক সম্পর্ক হইতো। 8 থেকে 9 মাস পরে আমার শাশুড়ি একদিন আমারে বলতেছে যে খোকন তুই রূপার সাথে কি সম্পর্কে আছো, আমার এইভাবেই বলে ডাইরেক্টলি। আমি বললাম যে না মা, এটা আপনি কি বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি রূপার সাথে কোনো সম্পর্ক নাই, রূপা এই বাড়িতে কাজ করে, আমি এই বাড়ির জামাই, সো ওইরকম সম্পর্কে রূপার সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই। উনি বলে না তুমি নিজেরে এত দুধে দেওয়া তুলসী পাতা বানায়ও না, তুমি কেমন এটা আমার জানা আছে। আমি বললাম না আপনি ভুল বুঝতেছেন, ভুল মনে করতেছেন, আসলে এরকম কোনো কিছুই না, ওর সাথে আমার এরকম কিছুই নাই। তো উনি আমারে বলতেছে অবশ্যই আছে। আমি বললাম কি বলেন খালা, এরকম কিছু থাকবে কেন। পরে বলে আমি কি লামিয়ারে ডাক দিব, এই ইয়ারে ডাক দিব, লাখিরে ডাক দিব। পরে আমি বললাম যে আপনি লাখিরে ডাক দেন, তো লাখিকে রেটে স্বীকার করবে আমি তো জানি। ওই লাখিরে ডাক দিছে, ডাক দিয়ে আমার সামনে লাখিরে জিজ্ঞেস করতেছে লাখি গতকালকে রাতে তোর সাথে তোর কী হয়েছে গরুঘরের পিছনে, মানে গোয়ালের পিছনে, মানে গোয়াল বাড়ি আছে, গোয়াল বাড়ির পিছনে। তখন লাখি মানে রূপা তখন নিচের দিকে তাকায় আছে। রূপা তখন কোনো কথা বলে না। তো আমার ওই খালা রূপারে আবারও জিজ্ঞেস করে ওই রূপা বল কী হয়েছে, ওর সাথে তোর কী সম্পর্ক। রূপা তখন আমার ওই লাকি খেলারে বলতেছে সম্পর্ক কি আর একদিনই 2 দিনের সম্পর্ক, তো আজকে প্রায় 1 বছরের, তো আজকে জিজ্ঞেস করতেছেন কেন, 1 বছর আগে জিজ্ঞেস করতে পারলেন না। আমি তখন লাভ দিয়ে উঠে বলতেছি রূপারে এই তুই কী বলিস, তোর সাথে কিসের আমার 1-1.5 বছরের সম্পর্ক, কিসের সম্পর্ক, এই চুপ কর। খালা তখন আমাকে বলে খোকন তুমি কথা বললো না, তুমি চুপ থাকো, আমারটা আমি বুঝতেছি, চুপ থাকো। তো কী সম্পর্ক তোর সাথে ওর, বলে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক আছে। তা আমি তখন মানে ওরা মারতে যাইতে আসছি, কিন্তু আমার শাশুড়ি আমার মারতে দেয় না। আমার শাশুড়ি বলে চুপ কর। অনেকক্ষণ থাকার পরে আমার শাশুড়ি তখন রূপারে বলতেছে রূপা তুই ঘরে যা, আমি দেখতেছি, আর খবরদার এই কথা কিন্তু কেউ যেতে না জানে। ও বলে না আমি কাউকে বলবো না, আমার কাউকে বলার দরকার আছে, এটা বলো তখন চলে গেল। আমার তখন মন চাইছিল রূপার গলা টিপে আমরা মাইরে ফেলি, ও কেন আমার শাশুড়ির কাছে শিকার গেল। ভাই তখন তো মাথার উপর আসমানটা ভেঙে পড়ছে, মানে কি করব না করব আসলে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এরই মাঝে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লামিয়া কিন্তু তখন প্রেগনেন্ট, লামিয়ার পেটে তখন বাচ্চা আসছে, ও কিন্তু তখন প্রেগনেন্ট। তো আমার শাশুড়ি তখন আমারে বলে এখন খোকন আমি কি করব বলো, আমি কি এটা জানাই দিব, লামিয়ারে জানাবো যে তুমি ভালোবাসা লামিয়া বিষের বোতল হাতে নিয়ে যারা বিয়ে করছে তার চরিত্র সম্পর্কে কি আমি বলবো এখন। আমি তখন নিচের দিকে তাকায় আছি। আমার শাশুড়ি বলে কি বলবো। আমি বললাম যে না মা এটা কেমন কথা, আর আমি তো অপরাধ করছি, আমি আপনার ছেলের মতোই, আপনি আমার মাফ করে দেন। উনি আমার বলে ছেলের মতোই, কিন্তু ছেলে তো আর না। পরে আমি বললাম যে ঠিক আছে, এখন তো আমি যেটা করছি এটা লামিয়া যদি জানতে পারে তাহলে লামিয়ার পেটের অনাগত সন্তান ও সন্তানটাকেও মেরে ফেলবে, আর আমার সাথে তো সংসার করবেই না। আমি যেটা করার এটা অন্যায় করছি, যাই করছি আপনি আমার মাফ করে দেন,
আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই। এটা বলুন আর পায়ে আমি ধরে বসছি যে মাফ করে দেন। উনি বলবেন না পা ছাড়ো এখানে মানে ঝামেলা করো না, কেউ দেখে ফেলবে, হয়তো আমিও দেখে ফেলতে পারে, পা ছাড়ো। পরে পা ছেড়ে দাঁড়াইছি। উনি আমার তখন কী করলো, মানে এই জমিটা আছে না, জমিটার একদম পিছনের দিকে যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছিলাম, একটু ঝোপের দিকে, একটু ঝোপঝাড় বিলের দিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমারে বলতেছে যে আমি যা বলবো তা যদি শোনো তাহলে আমি এই খবর কাউরিও বলবো না, এবং আমি রূপার এই বাড়ি থেকে বের করে দিব, রূপার এই বাড়ি থেকে বের করে দিব, আর লামিয়ার আমি কিছুই বুঝতে দিব না। আর যদি আমার সত্য না মানো, আমার কথা না শোনো, তাহলে আমি লামিয়ার সব কিছু বলে দিব, রূপার আমি লামিয়ার সামনে নিয়ে যাব, প্রয়োজনে লামিয়ার হসপিটালে নিয়ে চেক করাবো। আমি তখন কোনো কিছু বলি না। উনি আমাকে বলে, আমি তখন বললাম আম্মা আমি তো আপনার সব কথাই শুনি, আপনি যা করতে বলেন তাই তো করি, আমি তো আপনার কথার বাইরে আমি কোনো কিছু করি না, তাহলে আপনি এরকম করে বলতেছেন কেন? উনি বলে না এই কথা না, যেই কোনো কথা, যেই কোনো কাজ, যেই কোনো কথা, যেই কোনো কাজ আমি বলবো, করা লাগবে, কিন্তু কাউকে বলা যাবে না। এই যে এটা যে করতেছো এটা কাউকেই বলতে পারবা না, কাউকে কারোর সাথে শেয়ার করা যাবে না। আমি বললাম ঠিক আছে, আপনি যদি মনে করেন এমন কোনো পার্সোনাল কাজ থাকে আমি কাউকে না বলার জন্য, ঠিক আছে আমি কাউকে বলবো না। উনি তখন আমাকে বলে যে আমি কালকে একটা গরু আনবো বাড়িতে। আমি বললাম গরু? বলে হ্যাঁ আমি একটা গরু আনবো, গরু আনার পরে রাত্রেবেলায় তুমি এটা পাহারা দিবা। আমি বললো একটু অবাক হয়ে গেলাম, যেটা আপনি কী বলেন, আপনি গরু আনবেন, রাতে পাহারা দেওয়া লাগবে কেন? বলে যা বলছি তাই করবা কিনা? আমি বললাম জি করবো। বলে ঠিক আছে, এরপরেটা পরে বলবো। ওমা, এরপরের দিনে উনি 2টা গরু নিয়ে আসছে, মানে দুধের গরু। আইনা আমারে দিল গরুগুলা, যে একটা কাজ করো খোকন, গরুগুলার জন্য একটা ছোট্ট ঘর বানাও, ঘরের মধ্যে গরুগুলাকে রাখো। তো তখন কিন্তু লামিয়া মোটামুটি অসুস্থ, মানে পেটে বাচ্চা আছে, বাচ্চা হবে। আমি তো ওর কাছে খুব বেশি একটা যেতেও পারি না, স্বামী স্ত্রীর সম্পর্ক অতটাই হয় না। পরে গরুগুলার আনলাম, একটা ঘর বানাইছি। এর 2 দিন পরে, মানে গরুটা আনার 2 দিন পরে আমার শাশুড়ি বলতেছে যে লামিয়ার সামনে আমারে বলতেছে যে খোকন গতকালকে রাতে আমাদের বাড়ির মধ্যে কে জানি ঢুকছে, তুমি কি খেয়াল করছিলা? আমি বললাম যে না, আমরা তো রাতে ঘুমাইছি, আমি আর লামিয়া, আমি তো খেয়াল করতে পারি নাই। তো উনি তখন বলে যে না, আমার কাছে মনে হয় কে জানি ঢুকছে, একটা কাজ করো, তুমি তো কোনো কাজ টাজ কর না, দিনের বেলায় তুমি ফ্রি থাকো, মোটামুটি সারাদিনই তুমি ফ্রি, তুমি দিনে ঘুমাইও আর রাতের বেলায় তুমি গরুটা পাহারা দিও, যেহেতু আমার এক জোড়া গরু, আমার গরুগুলা চড়ে নিয়ে যেতে পারে, রাত জেগে তুমি গরুগুলাকে পাহারা দিও। পরে আমি বললাম যে এত এরিমে যাওয়া লামিয়ে বলে উঠছে যে মা এটা আপনি কি বলেন, ওই রাতে গরু পাহারা দিবে, আমি কি ঘরে একা থাকবো? ওর মা বলে তুই একা থাকলে সমস্যা কি, তোর পাশের রুমেই তো আমি আছি, থাকলে সমস্যা কি, একাই থাক, ও গরু পাহারা দেখ, নাহলে গরুগুলা চড়ে নিয়ে যাবে। তখন আমি ওর মারে, মানে লামিয়ারে বললাম যে তোমার আম্মা যেহেতু বলে গরুগুলোকে আসলেই পাহারা দেওয়া দরকার, তাহলে যদি রাতের বেলা গরুগুলো চড়ে নিয়ে যায় তা কী করবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি গরু পাহারা দিব। লামিয়া আমাকে তখনও মানা করতেছে যে না, তুমি কেন গরু পাহারা দিবা, মা লোক রাখতে পারে না। তো ওর সাথে তর্ক করে রাত 10টার দিকে আমি তখন গরু পাহারা দিতে গেলাম। রাত 10টার দিকে গেলাম, গিয়ে গরু পাহারা দিতেছি। 12টা কি 12:30 বাজে, লামিয়া সম্ভবত তখন ঘুমাই গেছে। আমার শাশুড়ি তখন গরুর সামনে আসছে। এরই মাঝে রূপারে কিন্তু বিদায় করে দিছে বাড়ি থেকে। রূপা কিন্তু এরপরে শেষ, কই পাঠাইছে না পাঠাইছে, রূপা কই গেছে ওই কিন্তু আমি জানি না। পরে আমার শাশুড়ি 12টা কি 1টার দিকে আমার কাছে আসছে, এসে বলতেছে যে খোকন একটু আমার ঘরে আসো। পরে কেন ঘরে ডাকতেছে আমি তো আর জানি না ভাই, আমি সরল মানুষ, ওনার ঘরে ঢুকছি। ঢুকার পরে দরজাটা লাগে, বলতেছে আমার কোমরটা খুব দরদ করতেছে, অনেক ব্যথা করতেছে, আমার কোমরে একটু মলম ডলে দাও। তা এখন আমার শাশুড়ি তো মানে মায়ের সমতুল্য, তখন আমি বললাম যে আমি ওনারে বলতেছি যে আম্মা এটা কেমন কথা বলতেছেন, আপনার কোমরে আমি হাত দিব? বলে মেসেজ করে দাও। পরে উনি কোমরটা আমার, মানে আমি ওনার কোমরটা মেসেজ করে দিতেছি। ঘরে কিন্তু লাইট জ্বলতেছে, লাইট কিন্তু বন্ধ করে নেই। একবার জন্য ঘপ করে আমার হাত ধরে বসে। তো ধরার পর আমি বুঝতে পারি যে ওনার মনস্তাপ খারাপ। আমি তখন বললাম যে আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কী করতেছেন, আমি আপনার মেয়ের জামাই। উনি আমারে বলে এখন মেয়ের জামাই থাকবা না, মেয়ের জামাই এখান থেকে নামটা কাটা যাবে। আমি বললাম আপনার সাথে এটা করলেই তো আমার মেয়ের জামাইয়ের ওখান থেকে নাম কাটা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। উনি আমার বলে আল্লাহর তরফ থেকে কাটা হলেও তো বান্দার তরফ থেকে কাটা হবে না, তুমি তো আমার মেয়ের কাছে যাইতে পারবা, আমার বাড়িতে থাকতে পারবা। আর যদি আমার সাথে এটা না করো, আমি কালকেই রূপার এই বাড়িতে ডাইকে আনবো, আইনা আমি লামিয়ার সামনে হাজির করাবো। তখন ওর লামিয়ার পেটে আমার সন্তানটা, লামিয়া কিন্তু খুব রাগী মেয়ে, ও নিজের পেটে নিজে ঘুষি মেরে কিন্তু সন্তান নষ্ট করে ফেলবে। আমি তখন আমার শাশুড়ি বলতেছি যে মা এটা আমার কাছে মনে হয় আপনি এটা ভালো করতেছেন, এটা অন্যায় করতেছেন, এই কাজটা মনে হয় আপনি ভালো করেন না। উনি আমার বলে তুমি আমার জ্ঞান দিতে আইসো না, আমি যেটা বলছি সেটা কি করবা না, আমি লামিয়ারে ডাকবো, রূপারে খবর দিবা। উনি একরকম আমাকে তখন ব্ল্যাকমেল করা হলো আর কি। আমি আর কি করব, আমি অসহায়ের মতো শুয়ে গেলাম, ওনার যা খুশি তা করলো। এই গেল প্রথম রাতের গল্প। এবং এরপরে প্রতি রাতে আমি গরু পাহারা দিই, উনি আমার ঘরের ভিতরে ডাইকে নিয়ে যায়, এবং ডাইকে নিয়ে উনি আমার সাথে এই ধরনের কাজ উনি আমার সাথে করে।
তো এইভাবে প্রায় আপনার 5-7 দিনের মতো কেটে গেছে। 5-7 দিন কেটে যাওয়ার পরে আমি তখন কিন্তু আবার নামাজ কালাম পড়তাম, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, একটু দিনের পথে চলাফেরা করতাম। একটা সময় নিজের কাছে মনে হইলো যে এটা আমি কি করি, আমার নিজের শাশুড়ির কাছে আমি যাইতেছি, আবার আমার ওয়াইফের সাথে আমি থাকতেছি। তো এটা তো আমার আল্লাহর তরফ থেকে আমার উপরে গজব পড়ে যাবে, আল্লাহর তরফ থেকে আমার উপরে সরাসরি একটা গজব বর্ণিত হবে। আমি এত বড় পাপ আমি কিভাবে করতেছি, আমি তো অনেক পাপিষ্ট হয়ে গেছি না, এই কাজ তো আমার পক্ষে করা ঠিক হবে না, আমি তো এই কাজ করতে পারবো না। আমি তখন আমার শাশুড়িরে জানাইলাম যে দেখেন, মানে আমি এটা আর করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। উনি বললো যদি এটা না করো তাহলে তো আমি রূপারে খবর দেবো, রূপা কোন জায়গায় আছে ওইটাও আমি জানি, আমি আজকে বললে রূপা কালকেই চলে আসবে, তোমার বউর সামনে হাজির করাবো। তো দেখলাম আমি যদি এটা করি তাহলে আমি চরম ধরনের অন্যায় করতেছি, যে আমার আল্লাহর কাছে আমি কখনোই দায় দিতে পারবো না। আর এটা যদি আমি না করি তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। সবশেষে আমি একদিন করলাম কি যেন, আমি এই বাড়িতে থাকবোই না, আমি বাড়ি থেকে চলে যাব। মানে এরকম একটা অভিমান করে আমি তখন এই বাড়ি থেকে চলে গেছি। রূপারেও কিছু বলি নাই, সরি আপনার আমার লাকি খালারও কিছু বলি নাই, আর ওনার মেয়ে লামিয়ারও কিছু বলি নাই, কাউরি কিছু না বলে আমি রাতে নাতারে বাড়ি থেকে পালাই গেছি। পালাইয়া আমি তখন বরিশাল শহরে চলে গেছি, ওখানে একটা জুতার দোকানে চাকরি নিছি, একটা জুতার ফ্যাক্টরিতে চাকরি নিছি, নিয়ে ওইখানে জুতার দোকানে কাজ করতেছি। আর মনে মনে চিন্তা করতেছি আমার জীবনটা কেন এরকম হইলো, আমার জীবনটা কেন এত বিস্বাদ হলো, এত যন্ত্রণাময় হলো, এত বেদনাময় হলো, প্রতিটা জায়গায় কেন আমার এত বিপদ, আমি কেন একটু শান্তির স্পর্শ পাই না, যে আমাকে যার মতো করে ব্যবহার করে ছেড়ে দিতেছে, তবে কি এটাই আমার জীবন? খুব যন্ত্রণায় খুব কষ্টে তখন দিনগুলো কাটতো। পরে চিন্তা করলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, এসব নিয়ে তো আর চিন্তা করে লাভ নাই। আমার মতো করে আমি তখন ওই বাড়িতেই পড়ে আসি, মানে ওই জুতার দোকানে পড়ে আসি। এভাবে প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে গেছে। 7 মাস কি 8 মাস হবে এরকম। 8 মাসের মাথায় হঠাৎ একটা মহিলা আসছিল, একটা বাচ্চা কোলে নিয়ে, দুধের বাচ্চা কোলে নিয়ে জুতা কেনার জন্য। তো যখন একটা মহিলা আসছে জুতা কেনার জন্য, আমার তখন লামিয়ার কথা খুব মনে পড়ছে, যে আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তা তো জানি না, আদৌ কি বেঁচে আছে তাও জানি না, যদি বাচ্চাটারে একটু দেখতে যাইতে পারতাম, মনটা খুব খারাপ লাগতেছিল। আল্লাহর কি হুকুম আর কি, আমি ওই দিন রওনা দিছি যে আমি আমার বাচ্চা দেখতে যাব। তো মানে আল্লাহর হুকুমে আমি বলবো, আমি ওদের বাজার থেকে নাইমা বাড়ির দিকে রওনা দিছি, বাড়িতে ঢুকবো, এই রাস্তার মধ্যে হঠাৎ লামিয়ার আম্মার সাথে আমার দেখা। এই মহিলার সাথে আমার দেখা হোক এটা আমি কখনোই চাই নাই। রাস্তার মধ্যে ওনার সাথে আমার দেখা হওয়ার পরে উনি আমারে ডাক দিল, ডাক দিয়া বলো খোকন কই যাস, এতদিন পরে কোত্থেকে আসছিস? আমি বললাম খালা আমি একটু লামিয়ারে দেখতে আসছি, আমার তো সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা তো আর আমি জানি না, আমি একটু দেখতে আসছি আমার সন্তানটা কেমন হয়েছে। উনি বলল তোর ছেলেও হয় না মেয়েও হয় নাই, তোর মৃত সন্তান হয়েছে। আমি বললাম এটা আপনি কি বললেন, আল্লাহ আমার এই মৃত সন্তান দিচ্ছে? বলে হ। তাই আমি বললাম ঠিক আছে আমি একটু লামিয়ারে দেখে আসি। বলে না, লামিয়ারে দেখতে যাবে কেন, তুই লামিয়ারে দেখতে পারবি না, তুই এনে কোত্থেকে আসছিস এতদিন পরে? আমি বললাম যেখান থেকে আসছি, যে জায়গা থেকে আসছি, আমি একটু লামিয়ারে দেখে চলে যাবো। উনি বলে না, কই থাকো আগে এটা বল। পরে আমি বললাম যে অমুক জায়গায় জুতার দোকানে থাকি, ওই জুতার দোকানে কাজ করি। পরে আমারে বলে যে ঠিক আছে তার ভাই তোর বোনের কোনো খবর নিছিস, পরিবারের খবর নিছিস? আমি কিন্তু আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। পরে আমি বললাম যে না। বলে তোর 2টা বোনের বিয়ে হয়েছে, 2টা বোনের বিয়ের টাকা আমি দিছি, তুই তো একটা বেইমান, তুই এরকম করে চলে গেলে আমাদেরকে না জানাইয়া। আমি তখন মোটামুটি চুপ হয়ে আছি, আর কিছু বলি না, মানে কি বলবো বলেন, আর কোনো কিছু বলি না। পরে আমার বলে তুই কোথায় আসিস? আমি বললাম বরিশাল শহরে আসি, অমুক জুতা দোকানে কাজ করি। পরে বলো আচ্ছা ঠিক আছে, অমুক জুতা দোকানে কাজ করিস, তাই এটা আগে ভালো, ঠিক আছে, এই ওকে সমস্যা নাই, তুই যা, আজকে লামিয়ার সাথে দেখা হবে না, লামিয়া বাড়িতে নেই, লামিয়ার নানার বাড়িতে। আমি বললাম যে তোর নানার বাড়িতে নেই? বলে না, আমি লামিয়ার নিয়ে তোর জুতা দোকানে যাবো, তুই যা, এখন গ্রামে ঝামেলা বাড়াইস না, লামিয়ার বাবা বাড়িতে আছে, এখন উনি এগুলো জানলে খুব ঝামেলা করবে, উনি এমনি আমার উপরে খুব রাগান্বিত, আমি কেন তোর কাছে লামিয়ার বিয়ে দিলাম। এই ধরেন একরকম ঘরের উঠান থেকে আমাকে বিদায় করে দিলাম, আমি লামিয়ারে দেখলাম না। জুতা দোকানে গেলাম, তো ওইখানে তখন কাজ টাজ করতেছে, তাও ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। এই জুতা দোকানে কাজ করার 15 কি 16 দিনের মাথায় উনি একদিন আমার জুতার দোকানে গেছে, যে দেখতেছে আমি জুতা দোকানে কাজ করি। আমার তখন বলে যে খোকন তোর সাথে আমার কথা আছে, তুই মালিকরে বলে একটু ছুটি নে। তো আমি তখন মালিকরে বলছি তো আমার শাশুড়ি আসছে, আমি একটু বাইরে যাব। পরে বাইরে আসছি, আসার পর উনি শপিং করলো আমার নিয়ে, কইরা আমারে বলো চল খোকন সিনেমা দেখবো। আমি বললাম যে এটা আপনি কী বলেন, আমার তো জুতা দোকানে কাজ আছে। উনি আমার জোর করে সিনেমা হলে ঢুকাইছে। তাই আমি তখন সিনেমা দেখতে দেখতে আমি 6টার শো দেখছি, 9টা বাজে গেছে। তো 9টা বাজে বের হয়েছি, উনি বলে 9টা বাজে তো বের হয়েছি, এখন তো বাড়িতে যাইতেও পারবো না, রাস্তাও নাই, তোর বাসায় থাকা যাবে? আমি বললাম যে না, আপনি আমার বাসায় কেমনে থাকবেন, আমার বাসায় তো ব্যাচেলার, আর অনেক পোলাপাইন একসাথে থাকে, আমি তো এখানে আপনি রাখতে পারবো না। পরে বলে চল আমরা হোটেলে থাকি।
পরে আমি এই সম্পর্কটা ওনার সাথে জড়াইতে চাই না, মানে আমার কোনোভাবেই প্রয়োজন না যে ওনার সাথে এই ধরনের সম্পর্ক আবার জড়াবো। আমি তখন বললাম যে না, আমি এটা করব না, আপনি আমার মাফ করে দেন। উনি বলে বেশি কথা বলিস না, চল। জোর করে উনি আমার তখন হোটেলে নিয়ে গেছে। ওনার সাথে হোটেলে ঢুকার পরে উনি আমার বলতেছে যে একটা কাজ করতে পারবি, যদি একটা কাজ করস লামিয়ারে পাবি। আর তোর একটা কথা বলি, কিভাবে বলবো, লামিয়ার কিন্তু বিয়ে হয়ে গেছে। এমনিই বলতেছে। আমি বললাম কী বলেন আপনি, লামিয়ার বিয়ে হয়ে গেছে? লামিয়া না আমার বউ? বলে হ, তোর একটা মেয়ে হয়েছিল, ওই মেয়েটা সহ লামিয়ার আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দিছি। আমি বললাম মেয়ে হইল কবে, বিয়ে দিলেন কবে? আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কেমনি সম্ভব। উনি বলো হ, তো আমি সেই ঘর থেকে লামিয়ারে আবারই না তোর কাছে দিব, যদি আমার একটা শর্ত মানস। আমি বললাম আমি আপনার সাথে আর খারাপ কোনো সম্পর্ক করতে পারবো না, আমি এই জন্যই বাড়ি থেকে পালাই আসছি, এই শর্ত ছাড়া আপনি যা বলবেন তাই করব। বলে হ, এটা আমি তোর সাথে করব না, এটা তোর করার প্রয়োজনও নাই, অন্য একটা কাজ করতে পারবি? আমি বললাম ঠিক আছে, যদি অন্য কাজ করার মতো হয় তাহলেও করবো, বলেন কী কাজ? বলে কাজ হইল আমার জামাইরে মেরে ফেলতে হবে, এমনি। আমি বললাম এইটা আপনি কি বলেন, মানে আপনার জামাইকে মার্ডার করব? বলে হ্যাঁ, তুই যদি আমার জামাইরে মার্ডার করস তাহলে আমি তোরে লামিয়ারে দিয়ে দিব, এবং আর কোনোদিন আমি তোর সাথে খারাপ কোনো সম্পর্কে জড়াবো না, আমি ওয়াদা করলাম, যদি তুই এই কাজটা করতে পারিস। আমি বললাম দেখেন, আপনি আমার মতো একটা মানুষকে বলতেছেন মানুষ মারার জন্য, আমি তো মানুষ মারার কাজ করি না। উনি আমার বলে করস না, ঠিক আছে করবি, সমস্যা কি, এটা কোনো বিষয় না, করবি, করতে পারবি, যদি করতে পারস তাইলে আমি তোরে এমনি এমনি লামিয়ার সাথে তোরা আবার মিলিয়ে দিব। পরে আমি বললাম যে এটা আমার একটু সময় দেওয়া লাগবে, আমি না করতে বললাম আমি লোক দিয়া করাই দিব। উনি বলে হ, লোক দিয়া করাই দে, যদি টাকা পয়সা যাই লাগবো যেটাই লাগবো আমি দিব, তোরা লোক দিয়া করাই দে, এবং আমার স্বামীরে কোন জায়গায় আনতে হবে সেটা বলবি, যে জায়গায় আনা লাগবে আমি সে জায়গায় নিয়ে আসবো, এবং সে জায়গায় আইনা তারপরে তোরা তোদের মতো করে খালাস করে দিবি, এরপর আমি লামিয়ারে তোর কাছে বিয়ে দিব। আমি বললাম ঠিক আছে, আপনি যান, আমি আপনার সামনে শুক্রবার আইসেন, আমি আপনাকে জানাবো। এরপর উনি জোর করে হোটেল আমার সাথে ছিল, কিন্তু আবার আমার সাথে উনি খারাপ কাজে ওই হোটেলেও। তো যাই হোক, এরপরে উনি আমার মতো করে বেরোয় উনি চলে গেছে। সকালবেলা আমি দোকান খুলছি আর চিন্তা করতেছি, উনি যে বললো লামিয়ার বিয়ে হয়ে গেছে, এটা কি আদৌ সত্য? আমার কাছে বিশ্বাস হয় না, কারণ এই কয়েক মাসের ভিতরে একটা মেয়ে বাচ্চা হইলো কবে, বিয়ে হইলো কবে, আর এরকম একটা দুধের বাচ্চা নিয়ে কে বা ওরে বিয়ে করব। এবার আমি গোপনে ওদের পাড়ায় খবর নিতে শুরু করলাম, নিয়ে জানতে পারলাম যে আসলেই লামিয়ার বিয়ে হয়ে গেছে। লামিয়ার বাবা বিদেশ থেকে আইসা ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, ওদের ঘরে এখন আর লামিয়া নাই, লামিয়া তার স্বামীর বাড়িতে আছে। পরে আমি কি করব, মানে আর মাথায় আসতেছে না। তারপরে উনি আমারে বললো যে লামিয়ার বাবারে মেরে ফেলবে। তা আমি যতটুকু জানি আমার শাশুড়ি লাকির পক্ষে সবই সম্ভব, ওনার পক্ষে এমন কোনো কাজ নাই যেটা ওনার দ্বারা অসম্ভব, তার পক্ষে সবই সম্ভব। সে জিন্দা মানুষকে মারতে পারবে, মানে এরকম একটা ক্ষমতাধর বা এরকম একটা সাহসী মহিলা। তখন আমি চিন্তা করলাম যে আমি না হয় লাকির মানে জামাইরে মারবো না, বা লামিয়ার বাবারে হয়তো আমি মারবো না, আমি হয়তো খালুরে ছেড়ে দিব, বা আমি হয়তো এই কাজটা করবো না, কিন্তু খালা আমারে না ধরে অন্য লোকেরে ধরবে, অন্য লোকেরে ধুইলা হইলেও কিন্তু খালুরে মাইরে ফেলবে। তা আমি চিন্তা করছি আমি যে করে হোক খালুর কানে খবরটা পৌঁছাই দিব যে আপনি আপনার বউর কাছ থেকে দূরে থাকেন, বা আপনার বউ আপনাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করতেছে, আপনি একটু সাবধান হন। মানে নিচের ভিতরে এই জিনিসটা জাগলো আর কি, যে ওনাকে সচেতন করব। ওই সময় আপনার বাটন সিস্টেম মোবাইল ফোনগুলো চলতো মার্কেটে, মানে ফোন বেরোইছিল। তো আমি ওই খালুর নাম্বারটা যেভাবেই হোক ম্যানেজ করি, ওই যে ওদের বাড়ি থেকে একটা লোকের মাধ্যমে নাম্বারটা ম্যানেজ করে আমি তখন খালুর নাম্বার একদিন কল দিই দুপুরবেলা কল দিই। খালু তখন ধরার পর আমি বললাম যে আপনি আমার চিনবেন না, আমি একটু আপনার সাথে দেখা করতে চাই, আর যদি দেখা নাও করেন মোবাইল ফোনে বললেই হবে। উনি বলে তুমি কে, আপনি আমার চিনবেন না। আমি শুধু আপনার একটা কথাই বলি, আপনার ওয়াইফ আপনাকে মেরে ফেলার জন্য আমার সাথে কন্ট্রাক্ট করছে, আমার সাথে এত টাকা কন্ট্রাক্ট করছে। আমি যে কলটা করছিলাম এটা কিন্তু মোবাইলের দোকান থেকেই কল করছে, আমার তো মোবাইল নেই, ফোন প্যাক্সের দোকান থেকেই কল করছে 2 টাকা মিনিটে। তা কল করলাম যে আপনার স্বামী আপনার ওয়াইফ আপনার মেরে ফেলার জন্য আমার কাছে আসছিল, আমি বরিশাল শহরে থাকি, পরে আমি এই কাজটা করতে পারবো না, অনেকে মানা করে দিছি, এখন আপনি যদি পারেন একটু সাবধানে থাকেন, তাহলে যে কোনো সময় আপনার ওয়াইফ আপনাকে মেরে ফেলতে পারে। উনি আমার বলে তোমার ঠিকানা দাও, তোমার পরিচয় দাও। আমি বললাম আমার ঠিকানা পরিচয় দেওয়া যাবে না, যদি পারেন আপনি আমার কথাটা একটু যাচাই বাছাই করে বাস্তবতার সাথে মিলিয়ে নিন। এটা বলে আমি লাইনটা কেটে দিচ্ছে। ভাই দেখেন, লাইনটা কেটে দেওয়ার পরে ঠিক 2 দিন পরে, যেদিন ফোন করছি তার 2 দিন পরে হঠাৎ লামিয়ার বাবা আমার দোকানে, খালু আমার দোকানে। তা খালু যখন আমার দোকানে, আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি আমার দোকানে অ্যাড্রেস কেমনে পাইলো, ঠিকানা কেমনে পাইলো। তো পরে বুঝতে পারলাম যে মোবাইল থেকে আমাকে ফোন করছি
উনি ওই নাম্বারে কল করার পর ওই লোকে রিসিভ করছে, তারপর আইসা বলছে যে কে কল দিচ্ছে, পর আমার ঠিকানা মনে হয় ওইখান থেকে পাইছে। কিন্তু আমার ঠিকানা পাইলে 2 দিন পরে কেন আসলো ওইটা মাথায় আসতেছে না। যাই হোক, আমি তখন আমার মতো করে দোকান চালাইতেছি, দোকানে বসে আছি জুতোর দোকানে। উনি এসে তখন আমার ডাক দিল যে খোকন এদিকে আসো। আমি তখন দোকান থেকে বেরিয়েছি, বেরোয়ার পর আমার বলে যে তুই কি আমার ফোন করছিলা? আমি বললাম না খালা, আমি আপনাকে ফোন করি নাই। এই কথাটা বলা মাত্রই তিনি থাপ করে একটা থাপ্পড় মারছে আমার খুব জোরে। থাপ্পড়টা মাইরা কলারটা চেপে ধরছে, ধইরা একটা সিনজি ডাক দিছে, টান দিয়ে আমার সিনজির মধ্যে উঠাই ফেলছে। মানে আমার অপরাধকে আমি জানি না, টান দিয়ে সিনজিতে উঠেছে, সিনজিতে উঠাইয়া উনি ডিরেক্টলি আমাকে থানায় নিয়ে গেছে, মনে হচ্ছে যে থানা আছে, থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে উনি আমার নামে 3টা মামলা দায়ের করছে। আর থানার ওই পুলিশও কেমনে মামলাগুলো নিছে আমি জানি না, 3টা মামলা দিছে, খুব মারাত্মক দর্শন, এরপরে আপনার মারার পরিকল্পনা করে আরও 3টা মামলা মোটামুটি দিছে, দিয়া মুহূর্তের মধ্যে পুলিশের মাধ্যমে আমাকে ওয়ারেন্ট করাই ফেলছে। মানে কী পরিমাণে টাকা দিছে চিন্তা করেন, মনে হয় ওখানে আমার ওয়ারেন্ট। আমাকে তখন থানায় মানে থানা হাজতে ঢুকাই দিল। থানা হাজতে ঢুকাই দেওয়ার 3 দিন পরে তখন আমাকে চালান করে দিল কোর্টে। আমি তো ভাই গরিব মানুষ, আমার পরিবারের অবস্থাও ভালো না, হতদরিদ্র পরিবারের সন্তান, দিন আনি দিন খাই, এক কথায় বলতে গেলে মনে হয় যেন দিন আনি দিন খাই, এরকম একটা পরিবারের সন্তান। আমার পক্ষে তো কোনো আইন নাই, আদালত নাই, কোনো লয়ার নাই, কে আমার পক্ষে লড়বে, আমার পক্ষে কে কথা বলবে, আমার পক্ষে কথা বলার মতো তো আর কেউ নেই। আমি তখন এই জায়গায় চুপ হয়ে গেলাম, মানে কথা বলাটা আমার বন্ধ হয়ে গেল, চুপচাপ আসি। পরে করে চালান করলো এবং ওখান থেকে আমার রায় হয়ে গেল। আমি প্রায় আপনার 1 বছর 2 মাস, 1 বছর 2 মাসের মতো আমি তখন জেল হাজতে ছিলাম। কী অপরাধে জেল খাটছি আজও জানি না, অন্যায়টা কী করলাম সেটাও জানি না। 1 বছর 2 মাস পরে আল্লাহর হুকুম, আমার মায়ের সাথে আমার বউ লামিয়া, মানে আমার প্রাক্তন বউ লামিয়া আমার মাকে সহ সাথে নিয়ে এসে কিভাবে লয়ার ধরে আমাকে বের করে। 1 বছর 2 মাস পরে বের করার পরে আমার মা তখন আমাকে আমাদের বাড়িতে নিয়ে যায়। মা যেদিন আমাকে বাড়িতে নিয়ে যায় তার পরের দিন লামিয়া আমাদের বাড়িতে আসে প্রথম। আমি তো লজ্জার ওর সামনে পড়ি নাই, মানে ওর সামনে পড়তে চাই না। ও আমাদের বাড়িতে আসছে, এসে আমাদের বলতেছে ভালো আছেন? আমি বললাম জি ভালো আছি। পরে বলে আপনার মেয়ে নেন। প্রথম মেয়েটারে কোলে দিল, কলজারা ভাই তখন শীতল হয়ে গেছে। মানে আমার মেয়েটার আমি যখন কোলে নিলাম, মেয়েটা আমার গলা চড়া, মানে আমার গলাটারে আমার মেয়েটা গলাটা জড়ায় ধরছে, এতটা ভাল লাগছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। গলাটারে চাইপা ধরছে, খুব ভাল লাগছে। চুমু দিলাম গালে, চুমু দেওয়ার পরে ও আমারে বলে যে মেয়ে রাখবেন না নিয়ে যাব। আমি বললাম আমি তো মেয়ের কীভাবে রাখবো, আমি তো রাখতে পারবো না। আমার মা বলে পারবো। ও বলে না আমার মেয়ে আমি রেখে যাবো না, আমি নিয়ে যাব। এই বলেও তখন মেয়েরে নিয়ে গেল। পরে আমি মারে বললাম যে মা, লামিয়া হঠাৎ কী কারণে আসছে, বা লামিয়া কেন আমাকে জেল থেকে ছুটাইলো, বা এটা লামিয়া কেন করলো। আমার মা তখন বলে যে লামিয়া সব কিছু জানতে পারছে, মূলত লামিয়ার মা যে তোকে ফাঁসাইছে, তোর সাথে বেইমানি করছে, বুদ্ধি খাটিয়ে লামিয়ার মা তোর পিছনে রূপা মেয়েটারে লাগাই দিছে, রূপারে লাগাই দিয়া কৌশল খাটাইয়া লামিয়ার মা লামিয়ার কাছ থেকে তোরে নিয়ে গেছে, এগুলো লামিয়া সবে জানছে। এরপরে লামিয়ার বাবারে মারার জন্য লামিয়ার মা তোর কাছে গেছে। এরপরে তুই লামিয়ার বাবারে না মাইরা তুই সাধারণত আইনের মানে লামিয়ার বাবারে জানাই দিছিস। জানাই দেওয়ার পরে লামিয়ার মা তখন লামিয়ার বাবারে উল্টা বুঝাইছে যে ছেলে আমার সাথে খারাপ কাজ করতে চাইছে এবং আমার সাথে এগুলা করছে, লামিয়ার সাথেও আমার সাথে করতে চাইছে, লামিয়ার সাথে করছে, এবং ওই যে রূপা মেয়ের কথা বলছে রূপার সাথেও খারাপ কাজ করছে। এখন এই ছেলে তোমার মিথ্যা বলছে যে আমাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য। এগুলো বলে লামিয়ার বাবার মাথা খারাপ করে দিয়েছে। লামিয়ার বাবা মুহূর্তের মধ্যে গিয়ে তোর ওইখান থেকে ধরে এনে জেলে ঢুকিয়ে দিছে। তা আমি তখন বললাম যে আমি তো এই ধরনের কোনো কিছু করি নাই। আমার মা বলে হ্যাঁ তুই করিস নাই, কিন্তু তোকে এই অপরাধে ফাঁসাই দেওয়া হয়েছে। আমার মা বলে বাবারে যা হবার তা হয়ে গেছে, এখন একটা বিয়ে শাদী কর, এখন একটা সংসার কর, এসব কিছু ছেড়ে দে। আমি বললাম যে না মা, আমার আর এগুলোর কোনো দরকার না, আমি বিয়ে শাদী করবো না। কিন্তু মা আমাকে চাপ দিতেছে না, এভাবে জীবন নষ্ট হয়ে যাবে, অ্যাটলিস্ট বিয়েটা কর। পরে মায়ের কথাবার্তা মতো আমি তখন বিবাহ করলাম। আমাদের এলাকার একটা মেয়ে, আপনার ফিরোজা নামের একটা মেয়ে, আমি তখন ওরে বিয়ে করলাম, ফিরোজা আক্তারে বিয়ে করলাম। ওর সাথে আমি তখন সংসার করতেছি। তা ওর সাথে সংসার করতেছি, ওর ঘরে আমার প্রথম একটা ছেলে সন্তান হয়েছে, প্রথম একটা ছেলে হয়েছে। তো ইতিমধ্যে এই যে আমি লামিয়ার কাছে আমার একটা মেয়ে আছে, মাঝে মাঝে মেয়েটার কথা মনে হইতো। মনে হওয়ার পর আমি লামিয়াদের বাড়িতে যাইতাম আমার মেয়েটারে দেখার জন্য। লামিয়ার জামাই কিন্তু তখন বিদেশ থাকে, লামিয়ার জামাই বিদেশ থাকে, উনি সৌদি আরবে থাকে। তা আমি যাইলে আমার মেয়েটার সাথে আমি কথা বলতাম, মেয়েটা আমার কোলে আসতো, আদর করতাম,
এদিক দিয়ে আবার একটা ছেলে হয়েছে, মাঝে মাঝে আমার ছেলেটারে নিয়ে যাইতাম লামিয়ার কাছে আমার যে মেয়েটা আছে, এরা ভাই বোন দুজনে দুষ্টমি করতো। এই করতে করতে লামিয়ার জামাই যখন বিদেশ থাকে, আমি তখন চিন্তা করতাম যে লামিয়ার সাথে তো আমার যেহেতু তালাক হয়ে গেছে, বা ও কিন্তু আমাকে কোনো তালাক দেয় না, আমি ওকে ডিভোর্স দেয় না, তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, আমাদের মাঝে কিন্তু কোনো ছাড়াছাড়ি হয় নাই। তো আইনত কিন্তু শরিয়ত মোতাবেক কিন্তু এখন আমার বউ আছে, আর যেই লোকে ওকে এরপরে বিয়ে করছে সেটা বৈধ না, কারণ আমি ছেড়ে দিলে পরে না আরেকজনে বিয়ে করতে পারবো, আমি তো ছাড়ি না, তাহলে ওই লোককে কেমনি বিয়ে করলো? এই ফতুয়া দেখাইয়া ও তখন আমার সাথে ওই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আবার জড়াতে চায়। তা আমি ওরে বললাম যে না লামিয়া, যা হবার তা হয়ে গেছে, আমি এখন বিয়ে করছি, আমার একটা ছেলে আছে, ওই পরিবার আমার একটা ছেলে আছে, আমি এই সম্পর্কে তোমার সাথে জড়াতে চাই না। আমাকে বলে যে না সমস্যা নাই, তুমি আমার সাথে এটা করো, এটা করলে কোনো প্রবলেম নাই। আমি তো পুরোই তার সাথে এই সম্পর্কে জড়াতে চাই না, এরপর আমি তার সাথে এই সম্পর্কে জড়াই, তার সাথে জড়াই আমি তার সাথে এইভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। মাঝে মাঝে আমার মেয়ে দেখতে যাইতাম, মেয়ে দেখতে গেলে পর ওর সাথে এইভাবে থাকতাম। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে হতে একদিন লামিয়া আমারে বলতেছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার আগের বউরে ছাইড়া দাও, আমি তোমার ঘরে আবার চলে আসবো। আমি তখন চিন্তা করলাম যে এইটা কিভাবে সম্ভব, ও আবার আমার ঘরে কেন আসবে? আমি বললাম যে না, আমার তো সংসার আছে, আমার ছেলে আছে, আমি এইভাবে আছি, তুমি তোমার স্বামীরে নিয়ে থাকো না, ও চলে আসবে। ও আবার আগের মতো পাগলামি শুরু করছে, ও চলে আসবে, আমার সাথে সংসার করবে, সব কিছু ভুলে যাবে, খুবভাবে আমাকে প্রেশার দিতে শুরু করছে। আমি মানা করি না, আমার কথা শোনে না। এক পর্যায়ে আমি বললাম ঠিক আছে, তুমি যদি এরকমই করতেছো তাহলে কি আমি আমার আগের বউ ছেড়ে দিব? তখন আমার আগের বউর ঘরে একটা ছেলে আছে, ছেলেটা তখন মোটামুটি বড় হয়ে গেছে। আমার বলে হ্যাঁ, তুমি তোমার আগের বউ ফিরোজারে ছেড়ে দাও। পরে আমি এই লামিয়ারে পাওয়ার জন্য ফিরোজারে তখন আমি ছেড়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। ছেলেটারে রাইখে ফিরোজারে তালাক দিছি। তালাক দেওয়ার পরে ফিরোজা তখন চলে গেছে, যে তালাক হয়ে গেছে, ও চলে গেছে। এবার লামিয়া আমার ঘরে আসবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ঘুরে আসে, আসবো। একটা পর্যায়ে ও আর আসে না আসার পর আমি বললাম এটা তুমি কেন আসছো না? ও আমারে বলে যে আমারে বিয়ে করলে তুমি যা পাইবা তা তো এমনিই পাইতাছো, সুতরাং আমারে আর বিয়ে করার দরকার কি? আমি যে স্বামীর ঘরে আছি ওই স্বামীর ঘরেই থাকি, টাকা পয়সা তোমারে দিব, যা লাগে তুমি শুধু আমার কাছে মাঝে মাঝে আইসো, মেয়ে দেখার নাম করে আমার কাছে মাঝে মাঝে আইসো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যেতাম। এর মধ্যে আমি আবার চিন্তা করছি বিয়ে করবো, কিন্তু আমাকে বিয়ে করতে দেয় না। কোথাও মেয়ে দেখতে গেলে করলে ও বলে যে না, হবে না। এরকম করে আজকে আমি জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। আমার ছেলেটাও বড় হয়ে গেছে, ও আপনার বড় হয়ে গেছে, ও স্কুলে পড়াশোনা করে। আমি এই পর্যন্ত আর বিয়ে করলাম না, এখন আর বিয়ের বয়সও নাই। তাই লামিয়ার সাথে এখন আমার এই অবৈধ সম্পর্ক হইতেছে। এখন আমি মাঝে মাঝে বুড়ো বয়সে ওর কাছে যাচ্ছি। জীবনে যে পাপ করেছি সে পাপের কোনো ভুল আমি মাসুল দিতে পারবো না। এখনও দমে দমে চিন্তা করি কেন লামিয়ার কথায় আমি খোদেদারে আপনার ইয়ারে ছেড়ে দিলাম, ফিরোজদারে ছেড়ে দিলাম, কেন ছাড়লাম, এবং কেন এরপর আমি এবার বিয়ে করলাম না? আমার নিজের জীবনটা নষ্ট হয়ে গেল ভাই। এখন না পারি সংসারে যাইতে, না পারি লামিয়ার কাছে যাইতে, এক অন্যরকম জীবনে এসে দাঁড়িয়েছে। আমার জীবনটা সম্পূর্ণ শেষ। নিজের সন্তানের সামনে এখন মাথা নত হয়ে থাকে, নিজের মেয়েটা আরেকজনকে বাবা বলে ডাকে, ওই মেয়ের সামনেও দাঁড়াইতে লজ্জা লাগে। এই নষ্ট জীবনের কষ্টের গল্পটা আপনাকে বললাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করে কিছু মানুষকে সতর্ক করবেন, যারা আমার মতো লোভের বশবর্তী হয়ে এই কাজগুলো না করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই মোহাম্মদ খোকনের জীবনের হৃদয় বিদারকে করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, খোকন যাই করেছে, যেটাই করেছে, কিন্তু শেষবেলায় এসে যখন লামিয়া তার হাত ধরেছে বা তাকে জেল থেকে বের করেছে, এরপর যিনি ফিরোজানা কি জানি বললেন, যাকে বিয়ে করলেন, ওই মহিলাটাকে ছেড়ে দেওয়া কাজটা তার ভালো হয়নি। এটা সে তার জীবনে প্রথম ভুল করেছে। লামিয়ার যেহেতু সংসার হয়েছে, এই ধরনের গল্পগুলো আমি এর আগে অনেক পেয়ে থাকি। ধরেন ডিভোর্স হয়ে যাওয়ার পর যখন একটা সন্তান থাকে, ওই সন্তানকে দেখার জন্য আগে স্বামী আসে, যে আমার ছেলে আছে বা আমার মেয়ে আছে, তাকে দেখতে আসবো। এই দেখতে আসলে পরে যেহেতু দুজনের মাঝে আগেই শারীরিক সম্পর্ক হয়েছে, তারা তো আগ থেকেই ফ্রি থাকে, সেখানে আবারও এই সম্পর্কটা লিপ্ত হয়। এজন্য সন্তানকে একটা সাইডে নিতে হবে। বাবা যদি আলাদা নিয়ে যায় সন্তানকে, তাহলে মা সেই সন্তানকে দেখতে হলে বাবা থাকতে পারবে না, অথবা বাবা যদি তার সন্তানকে দেখতে যায়, মা ওই জায়গায় থাকতে পারবে না। এক কথায় বিবাহ হওয়ার পরে ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পরে দুজন যাতে সামনাসামনি না আসে, কারণ দুজনে সামনাসামনি আসলেই শয়তান সেখানে উপস্থিত হয়ে যায় এবং উপস্থিত হয়ে তাদেরকে কুপরামর্শ দিতে থাকে, এবং যার ফলে
খোকনের মতো একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল এবং মৃত্যুর পর লামিয়া আল্লাহর কাছে কি জবাব দিবে, সেও দুজন স্বামীকে একই সাথে ব্যবহার করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং খোকনের গল্প থেকে যেটা শিখেছেন সেটা মাথায় রাখবেন, তবেই আমার গল্প বলা সার্থক আর আপনার গল্প শোনা সার্থক। এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি মালয়েশিয়ার লঙ্কাওয়ের নীল সাগরের বুকে ওই পাথরের পাহাড়ের নিচের গুহার মধ্যে বসবাস করা জিনদের দেখতে চান, তাহলে এই ভিডিওর শেষে ওই ভিডিওটা আসবে, আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।